সো আমাদের আজকে নিউরোলজির 4th পার্ট। আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে বালবাস সিমটমস। এর মধ্যে হচ্ছে ডিসপেজিয়া এন্ড ডিসআর্থ্রিয়া। এখানে ফার্স্ট যেটা বলছে, সোয়ালোইং ইজ এ কমপ্লেক্স অ্যাক্টিভিটি ইনভলভিং কোঅর্ডিনেটেড অ্যাকশনস অফ লিপস, টাং, সফট প্যালেট, ফ্যারিংস এন্ড ল্যারিংস। সোয়ালোইং প্রসেসের জন্য আমাদের অনেকগুলো অর্গান দরকার হয়। আর ক্রিনাল নার্ভ লাগে হচ্ছে 7, 9, 10, 11 এন্ড 12। তাহলে যে কোনোটাই যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে আমাদের সোয়ালোইং ডিফিকাল্টি হইতে পারে। ডিসপেজিয়া মানে হচ্ছে ডিফিকাল্টি ইন সোয়ালোইং। ডিসপেজিয়ার নিউরোলজিক্যাল কজের মধ্যে আমরা টেম্প অফ ইভলিউশন দেখে আমরা ডিফারেনশিয়াল কনসিডার করতে পারি। কোনো পেশেন্ট যদি অ্যাকিউট অনসেট অফ ডিসপেজিয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি কি চিন্তা করবো? একটা হচ্ছে ব্রেন স্টেম স্ট্রোক, জিবিএস, আর একটা হচ্ছে ডিপথেরিয়া। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য ব্রেন স্টেম স্ট্রোক। তাহলে ব্রেন স্টেম স্ট্রোকের মধ্যে যদি ল্যাটারাল মেডুলারি সিনড্রোম হয় তাহলে ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে সময় আমরা ব্রেন স্টেম ডিসকাশন সময় বলছিলাম মিডুলাতে আমাদের ক্রেনাল নার্ভ থাকে 9, 10 এবং 11। সো মিডুলাতে যদি কোনো ড্যামেজ হয় সেক্ষেত্রে আমাদের পেশেন্টগুলো ডিসপেজিয়া প্রেজেন্ট করে। তাহলে এই ধরনের পেশেন্টগুলো দেখা সাডেন অনসেট অফ ডিসপেজিয়া আছে বাট কোনো মোটর উইকনেস নাই, এরকম যদি কোনো পেশেন্টের প্রেজেন্টেশন থাকে সেক্ষেত্রে আমাদের ল্যাটারাল মেডুলারি সিনড্রোম ডিফারেনশিয়াল আসবে। ইন্টারমিটেন্ট ফ্যাটিগেবল মাসল উইকনেস ইনক্লুডিং ডিসপেজিয়া। তাহলে কোনো পেশেন্টের যদি ডিসপেজিয়া থাকে ইন্টারমিটেন্ট, মানে মাঝে মাঝে হয় মাঝে মাঝে ভালো হয়ে যায়, এবং এইগুলা ইউজুয়াল থেকে ফ্যাটিগেবল, মানে কিছুক্ষণ অ্যাক্টিভিটির পরে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে কোনো পেশেন্ট যখন খাওয়া শুরু করবে প্রথম দিকে দেখা যাচ্ছে কোনো ডিসপেজিয়া নাই, কিছুক্ষণ খাওয়ার পরে বা কিছুক্ষণ চিউইং বা সোয়ালিং অ্যাক্টিভিটি করার পরে দেখা যাচ্ছে ডিসপেজিয়া ডেভেলপ করবে। মানে আস্তে যখন মাসেলটা ফ্যাটিক হবে তখন পেশেন্টের ডিসপেজিয়া বেশি হবে। তাহলে এই ধরনের কমপ্লেন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো মাইস্টেনিক গ্রাভিস। অথবা এই পেশেন্টরা দেখা যায় যে দিনের শেষ ভাগে হচ্ছে যে এই ডিসপেজিয়াটা বেশি হয়। তাহলে পরীক্ষায় সিনারিওতে তখন ক্লুজে থাকবে যে খাওয়ার শেষের দিকে তার ডিসপেজিয়া হয় অথবা দেখা যাচ্ছে দিনের শেষ ভাগে তার ডিসপেজিয়াটা বেশি হয়। এবং যত সলেটটা বেশি হবে, মানে যত অ্যাক্টিভিটি বেশি করবে ডিসপেজিয়া তত বেশি হবে, সেক্ষেত্রে আমাদের ডায়াগনোস হবে মাইস্টেনিক গ্রাভিস। আর যদি কোনো পেশেন্টের লং হিস্ট্রি থাকে ইউজুয়ালি উইকস আর মান্থস, সেক্ষেত্রে আমরা চিন্তা করবো মোটর নিউরন ডিজিজ, বেসাল মেনিনজাইটিস এন্ড ইনফ্লামেটরি ব্রেন স্টেম ডিজিজ। এর মধ্যে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মোটর নিউরন ডিজিজটা। তাহলে মোটর নিউরন ডিজিজের ক্ষেত্রে ইউজুয়ালি থাকবে লং হিস্ট্রি থাকবে এবং এগুলো ইউজুয়ালি প্রোগ্রেসিভ হবে। আর মাইস্টেনিয়ার ক্ষেত্রে হিস্ট্রি লং থাকতে পারে, অ্যাকিউটও থাকতে পারে, তবে ইউজুয়ালি এগুলো রিল্যাপসিং এবং লিমিটিং এই ধরনের প্যাটার্ন থাকে। আর যদি এর থেকেও স্লোলি ডেভেলপিং হয় সেক্ষেত্রে আমরা চিন্তা করতে মায়োপ্যাথি আর টিউমার। তো আমাদের জন্য ডিসপেজিয়া পরীক্ষা যদি সিনারিও দেয় সেক্ষেত্রে কমনলি আসে ব্রেন স্টেম স্ট্রোক বা ল্যাটারাল মেডুলারি সিনড্রোমের সিনারিও থাকে, অথবা মাইস্টেনিক গ্রাভিস, অথবা মোটর নিউরন ডিজিজ। তাহলে এই তিনটার প্রেজেন্টেশন জানলে আমাদের পরীক্ষায় আশা করা যায় কোশ্চেন সলভ করা যাবে। তাহলে স্ট্রোকটা হবে অ্যাকিউট, মাইস্টেনিক গ্রাভিস হবে রিল্যাপসিং এবং রিমিটেন্ট প্যাটার্ন, অথবা ইন্টারমিটেন্ট, আর হচ্ছে ফ্যাটিগেবিলিটি থাকবে। আর মোটর নিউরন ডিজিজের ক্ষেত্রে থাকবে কি ক্রনিক হিস্ট্রি, লং হিস্ট্রি, আর হচ্ছে প্রোগ্রেসিভ থাকবে। বালবার আর সিউডোবালবার পলসি। তাহলে বাল্ব বলতে বোঝায় আমাদের আছে মেডুলা ওবলঙ্গটাকে। তাহলে মেডুলার শেপটা যদি আমরা ছবিটা দেখি তাহলে এই শেপটা অনেকটা বাল্বের মতো, এজন্য মেডুলাতে যদি কোনো লেশন হয় সেটাকে আমরা বলি বাল্বার পলসি। আর সিউডোবালবার পলসিতে কি হয়, এখানে লেশনটা থাকে মেডুলার উপরে, ওয়াইড স্প্রেড লেশনস অ্যাবভ মেডুলা, কিন্তু ফিচার গুলো পাওয়া যায় অলমোস্ট সিমিলার টু বালবার পলসি। তাহলে ফিচার গুলো বালবার পলসির মতো কিন্তু লোকেশনটা বালবে না, এই কারণে এটাকে বলা হচ্ছে সুডো বালবার পলসি। তাহলে বালবার পলসিতে কি হয় মেইনলি উইদিন মেডুলা আর আউটসাইড ব্রেন স্টেম। লেশনে ইউজুয়ালি হচ্ছে যে ক্রিনাল নার্ভ যেগুলো আছে মেডুলা অবলঙ্গটায়, এই ক্রিনাল নার্ভ গুলো এফেক্টেড হয়। তাহলে মিডল অবলঙ্গটাতে আমাদের ক্রিনাল নার্ভ থাকে কোনটা কোনটা 9, 10, 11 এন্ড 12। এর মধ্যে ল্যাটারাল মিডুলা থাকে 9, 10, 11, আর মিডিয়াল মিডুলা থাকে 12। আমরা যখন ফার্স্ট ক্লাসে আপার মোটর নিউরন আর লোয়ার মোটর নিউরন ডিসকাস করছিলাম তখন বলছিলাম লোয়ার মোটর নিউরনের দুইটা পার্ট, একটা হচ্ছে ক্রিনাল নার্ভ নিউক্লিয়াই
এন্ড নার্ভ গুলা, আর একটা হচ্ছে অ্যান্ট্রোহনসেল এবং এখান থেকে স্পাইনাল নার্ভ আসে সেগুলা। তাহলে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই বা ক্রেনিয়াল নার্ভের ফাইবারগুলো যদি কোনো লেশন হয় সেটা হবে লোয়ার মোটর নিউরন লেশন। তাহলে বাল্বা পলসিতে হবে লোয়ার মোটর নিউরন লেশন। আর এই যে নিউক্লিয়াসের উপরে যে ফাইবারগুলা, এখানে যদি কোনো ড্যামেজ হয় তাহলে সেটা হবে হচ্ছে আপার মোটর নিউরন লেশন। তাহলে বাল্বা পলসি হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন, সিডো বাল্বা পলসি আপার মোটর নিউরন লেশন। এগুলোর যেহেতু মেইনলি 9, 10 এবং 11 and 12 নার্ভ ড্যামেজ হয়। সো 9, 10, 11 আমরা বলছিলাম মেইনলি সাপ্লাই দেওয়া হচ্ছে ল্যারিংস এবং ফ্যারিংস, প্যালেট এগুলোতে। তাহলে এখানে কি হবে? ডিজার্থিয়া থাকবে, ডিসফেজিয়া থাকবে আর নেজাল লিগারেশন থাকবে। সিডোবাল্বার পলসি তো সেম থাকে, ডিজার্থিয়া, ডিসফেজিয়া, তবে নেজাল লিগারেশনটা কম থাকে। কারণ বাল্বার পলসিতে কি হয়, এটা যেহেতু লোয়ার মোটর নিউরন লেশন, সো এখানে মাসলগুলো বেশি উইক থাকে এবং হচ্ছে ফ্ল্যাসিড থাকে। আর সিডোবাল্বার কি হয়, মাসল থাকে টট থাকে। বাল্বার পলসিতে প্যালাটাল মুভমেন্টটা অনেক বেশি কমে যায়, যে কারণে নেজাল লিগারেশন হয়। আর সিডোবাল্বার পলসিতে প্যালাটাল মুভমেন্টটা আরো এক্সাজাইটেড হয়, যে কারণে নেজাল লিগারেশনটা কম। তাহলে প্রেজেন্টেশনে একটা ডিফারেন্স আছে, যে নেজাল লিগারেশনটা বাল্বার পলসিতে বেশি থাকবে। এখন বাল্বার পলসি যেহেতু লোয়ার মোটর নিউরন টাইপ, আমরা যেটা ডিসকাস করছি, লোয়ার মোটর নিউরন লেশনে কি হয়, জারগুলা ডিমিনিশ হয় অথবা অ্যাবসেন্ট হয়। সো এখানে যদি আমরা জর্জ জাগ দেখি, গ্যাগ রিফ্লেক্স দেখি, তাহলে এগুলো আমরা পাবো অ্যাবসেন্ট। আর সিরোবাল্বার পলসি যেহেতু আপার মোটর নিউরন লেশন, সো এখানে জারগুলো থাকবে এক্সার্টেড। আর বাল্বার পলসির ক্ষেত্রে আমাদের মেইনলি দেখি গ্যাগ রিফ্লেক্স, মানে পরীক্ষা সিনারিওতে গ্যাগ রিফ্লেক্সটা দেওয়া থাকবে, অ্যাবসেন্ট গ্যাগ রিফ্লেক্স। আর সিরোবাল্বার ইউজুয়ালি পরীক্ষা দেওয়া থাকে ব্রিস্ক জ জার্ক। এরপর যদি আমরা টাং দেখি, যেহেতু এখানে 12 ক্যানাল নার্ভুলেশন আছে, সো টাংও ড্যামেজ, টাংও আমরা ফিচার পাবো। বাল্বার যেহেতু লোয়ার মোটর, সো এখানে মাসলগুলো থাকবে ফ্ল্যাসিড, ওয়েস্টিং থাকবে, ফেসিকুলেশন থাকবে। তাহলে ওয়েস্টিং, ফেসিকুলেশন এগুলো হচ্ছে লোয়ার মোটর নিউরনের ফিচার। আর সিরোবাল্বার বলছে যেহেতু আপার মোটর নিউরন, সো এখানে টোন বেশি, আমরা এর আগে বলছিলাম আপার মোটর নিউরন লেশন এগুলোর ক্ষেত্রে জারগুলো এক্সাক্ট হয়, মাসেল টোনটা থেকে বেশি, মাসলগুলো কন্ট্রাক্টেড থাকে। তাহলে এখানে টাংটা থাকবে কি স্পাস্টিক থাকবে, এবং এটা যদি কন্ট্রাক্টেড থাকছে, সো মাসেল এই টাংটা হবে স্মল। এবং এখানে যেহেতু স্পাস্টিক থাকে, সো টাঙের মুভমেন্টটা হবে স্লো। আমাদের যখন কোনো পেশেন্ট স্ট্রোক করে আপার মোটর নিউরন হয়, তখন আমরা দেখি মাসলগুলোর টোন বেশি থাকে, মাসলগুলো সহজে মুভ করতে পারে না। তাহলে টাং দেখে আমরা বাল্বার বলছি আলাদা করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে ইমোশনাল লেভেলিটি। ইমোশনাল লেভেলিটি বলতে বোঝায় ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাফিং অর ক্রাইং। কোনো একটা পেশেন্ট যদি এরকম বাল্বার পলসি, সিডোবাল্বার পলসি থাকে, মেইনলি এটা পাওয়া যাচ্ছে সিডোবাল্বার পলসির ক্ষেত্রে। এই পেশেন্টগুলো কি হয়, খুবই স্বাভাবিক কথাবার্তা দেখা যাচ্ছে, হঠাৎ করে মানে হাসাহাসি করতেছে বা হঠাৎ করে কান্না করতেছে, যেটা একটা স্বাভাবিক পার্সন করে না। এটাকে বলা হয় ইমোশনাল লেভেলিটি। এটা বেশি পাওয়া যায় সিডোবাল্বার পলসির ক্ষেত্রে। মানে যে আপার মোটর নিউরন গুলো থাকে, এর মধ্যে একটা ইম্পর্টেন্স হচ্ছে ফ্রন্টোপন্টাইন ফাইবার্স। তাহলে এগুলো ফ্রন্টাল লোবের সাথে কানেক্টেড থাকে, এবং ফ্রন্টাল লোব আমরা জানি আমাদের ইমোশনাল বিহেভিয়ার এগুলো কন্ট্রোল করে। সো এই ফাইবারটা যখন ড্যামেজ হয়, তখন পেশেন্টের ইমোশনাল কন্ট্রোলটা নর্মাল মতো থাকে না। তাহলে আপার মোটর নিউরন লেশনের পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় এই ধরনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্রাইং বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাফিং বা ইমোশনাল লেভেলিটি এগুলো থাকতে পারে। তাহলে বাল্ব এবং সিডোবাল্বার পলসি, এটা পার্থক্য পরীক্ষা অনেক সময় আসে। এবার সেই সিডোবাল্বার পলসি এবং বাল্বার পলসির কজ। তাহলে কজ গুলো একটু মুখস্থ করবেন। এর মধ্যে যদি মনে থাকে তাহলে একটু খেয়াল করে দেখবেন যে বাল্বার পলসির যে কজ আছে, এইগুলা হচ্ছে ইউজুয়ালি লোয়ার মোটর নিউরন টাইপ, যেমন মাইস্থেনিয়া, জিবিএস, পোলিওমাইলাইটিস, এটা হচ্ছে লাইম ডিজিজ, ভাস্কুলাইটিস, মানে এগুলোতে পেরিফেরাল নার্ভগুলো বেশি ইনভলভমেন্ট হয়। আর সিরোবালবার দেখেন বেশি হচ্ছে আপার মোটর, যেমন বাইলেটারাল হেমিস্ফিয়ার ইনফ্রাকশন, তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ার আপার মোটর পার্টস, সিএনএস এর পার্ট। তারপর এমএস আমরা জানি মেইনলি সিএনএস কে ইনভলভমেন্ট করে। সেরেব্রাল ভাস্কুলাইটিস, তাহলে সেরেব্রাম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। হাই ব্রেন স্টেম টিউমার, তাহলে এইগুলো সবই হচ্ছে সিএন পার্ট। এগুলোতে লেশন হবে আপার মোটর। এখানে একটা জিনিস মনে রাখা লাগবে হচ্ছে মোটর নিউরন ডিজিজ। তাহলে মোটর নিউরন ডিজিজে আপার মোটর, লোয়ার মোটর দুইটাই ইনভলভমেন্ট হতে পারে। এই কারণে মোটর নিউরন ডিজিজে সিরোবাল্বার পলসি, বাল্বার পলসি দুইটারই ফিচার পাওয়া যায়। এরপর আসি ব্ল্যাডার ডিসফাংশন। ব্ল্যাডার ডিসফাংশনটা একটু কমপ্লিকেটেড, একটু না অনেক বেশি কমপ্লিকেটেড।
আমরা হচ্ছে ইজি ওয়েতে যেটুকু জানলে আমাদের পরীক্ষার জন্য হয়ে যাবে, আমরা শুধু সেটুকু জানবো। ব্লাডার কন্ট্রোলের যে কমপ্লিকেটেড প্রসিডিউর আছে, এর মধ্যে অনেকগুলো পার্টস ইনভলভমেন্ট আছে। ফার্স্ট হচ্ছে সেরেব্রাল কর্টেক্স। সেরেব্রাল কর্টেক্সের মধ্যেও অনেকগুলা পার্টস হচ্ছে যে এর সাথে ইনভলভমেন্ট। বেশি যেটা আমাদের জন্য দরকার, একটা হচ্ছে ফ্রন্টাল লোব, একটা হচ্ছে প্রিসেন্ট্রাল জাইরাস, প্রিসেন্ট্রাল এরিয়া, এখানে কোনটা আছে, প্রিসেন্ট্রাল এরিয়াই বলি আমরা, আর একটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল এরিয়া। প্রিসেন্ট্রাল এরিয়াতে আমাদের মেইনলি কি থাকে, মোটর এরিয়াটা, প্রাইমারি মোটর এরিয়া। আর পোস্ট সেন্ট্রাল হচ্ছে সেন্সরি এরিয়া। এটা থাকে মেইনলি প্যারাইটাল লোবে, আর প্রিসেন্ট্রাল থাকে মেইনলি ফ্রন্টাল লোবের পার্টে। এরপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পন্স, এরপর আছে স্পাইনাল কর্ড, এরপর আসে আমাদের ব্লাডার। ব্লাডারে আবার দুইটা স্প্রিংটার থাকে, একটা হচ্ছে ইন্টারনাল স্প্রিংটার যেটা ইনভলন্টারি কন্ট্রোল, আর একটা হচ্ছে এক্সটার্নাল স্প্রিংটার যেটা হচ্ছে ভলান্টারি কন্ট্রোল। ব্লাডারের সাপ্লাই পায় কোথা থেকে, একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক, একটা হচ্ছে সরি একটা হচ্ছে সিম্প্যাথেটিক, আর একটা হচ্ছে সোমাটিক নার্ভ সাপ্লাই পাই। প্যারাসিম্প্যাথেটিক আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক সোর্সটা আসে কোথা থেকে, স্যাক্রাল 2, 3, 4, আর সিম্প্যাথেটিক আসে T11 টু L2। আর সোমাটিক সাপ্লাই যেটা হচ্ছে এক্সটার্নাল স্প্রিংটাকে সাপ্লাই দেয়, এটা আসে পুডেন্ডাল নার্ভ দিয়ে। পুডেন্ডাল নার্ভ দিয়ে একটা আছে সোমাটিক এক্সটার্নাল স্প্রিংটা সাপ্লাই পায়, একটা আছে সেন্সেশনও ক্যারি করে, ব্লাডের যে সেন্সেশন এটা ক্যারি করে পুডেন্ডাল নার্ভ। তাহলে এই সবগুলা মিলাই হচ্ছে আমাদের ব্লাডারটা কন্ট্রোল হয়। নর্মালি প্যারাসিম্পেথেটিক সাপ্লাই আছে, এটা কি করে, এটা ধরলাম ব্লাডার ডেট্রিসাল মাসেল। তাহলে প্যারাসিম্পেথেটিক করে ডেট্রিসাল মাসেলগুলোকে স্টিমুলেট করে, আর যে অ্যানাল সরি ইরেথ্রাল যে স্প্রিংটা আছে এটাকে ইনহিবিট করে। তাহলে যদি মাসেলগুলো স্টিমুলেশন হয় বা মাসেলগুলো কন্ট্রাকশন করে, আর স্প্রিংটা যদি রিল্যাক্সেশন হয় বা স্প্রিংটা ওপেন হয়, তাহলে কি হবে, পেশেন্টের মিক্সুলেশন হবে, পার্সনের মিক্সুলেশন। আর যদি সিম্প্যাথেটিকটা অ্যাক্টিভেট হয়, তাহলে সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম কি করে, এটা হচ্ছে ডেট্রিসাল মাসেলকে ইনহিবিট করে আর স্প্রিংটারকে স্টিমুলেট করে। তাহলে ডেট্রিসাল মাসেল যদি রিল্যাক্স হয় আর স্প্রিংটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে, পেশেন্টের ইউরিন আউটপুট হবে না, ইউরিনটা স্টোর হবে। তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভ হলে কি হবে, ইউরিন স্টোরেজ হবে। তাহলে এটা গেল দুইটা কন্ট্রোল। তাহলে এই প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক এগুলো হচ্ছে ইনভলন্টারি কন্ট্রোল। আর ভলান্টারি কন্ট্রোল কোনটা, পুডেন্ডাল নার্ভ যেটা আসে। তাহলে এইগুলা, এই যে যে সাপ্লাই গুলো আসলো, এগুলো সবগুলো হচ্ছে লোয়ার মোটর নিউরন। তাহলে আমরা এর আগেও একবার বলছি যে লোয়ার মোটর নিউরনের মধ্যে কি কি থাকে, একটা হচ্ছে স্পাইনাল নার্ভ গুলা, আর একটা হচ্ছে ক্রিনাল নার্ভ গুলা। তাহলে এখানে যেহেতু স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো আছে, স্যাক্রাল এবং থোরাসিক লাম্বার নার্ভ, তাহলে এগুলো সবগুলো হচ্ছে লোয়ার মোটর নিউরন। এবার আসি পন্সের কাজ কি, পন্স হচ্ছে দুইটা সেন্টার থাকে, একটা হচ্ছে পন্টাইন মিক্সুলেশন সেন্টার, আর একটা হচ্ছে পন্টাইন স্টোরেজ সেন্টার। মিক্সুলেশন সেন্টার কি করে, মিক্সুলেশনে হেল্প করে, সো এটা কি করবে, প্যারাসিম্প্যাথেটিক কে স্টিমুলেট করবে। আর পন্টাইন স্টোরেজ সেন্টার যেটা, এটা হচ্ছে ইউরিন স্টোরেজে হেল্প করে, সো এটা কি করবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে। তাহলে কোনো পেশেন্টে যদি পন্টাইন মিক্সুলেশন সেন্টার স্টিমুলেশন হয়, সরি কোনো পার্সন যদি পন্টাইন মিক্সুলেশন সেন্টার স্টিমুলেশন হয়, তখন কি হবে, আমাদের মিক্সুলেশন হবে। আর পন্টাইন স্টোরেজ সেন্টার যদি স্টিমুলেট হয়, সেক্ষেত্রে আমাদের ইউরিনগুলো স্টোরেজ হবে তখন।
এখন এই পন্টাইন যে মিক্সেশন সেন্টার আছে এটা আবার ফ্রন্টাল লোব দিয়ে কন্টিনিউয়াসলি ইনহিবিটেড থাকে। তাহলে আমরা যখন ইউরিনেশন করি তখন কি হয়, পন্টাইন মিক্সেশন সেন্টারটাই স্টিমুলেশন হয়। আর নর্মাল কন্ডিশনে যখন আমরা ইউরিনেশন করতেছি না, এই কন্ডিশনে কি হয়, ফ্রন্টাল লোবটা পন্সে যে পন্টাইন মিক্সেশন সেন্টার আছে এটাকে ইনহিবিট করে রাখে। এর ফলে কি হয়, প্যারাসিম্পেথিক যে সাপ্লাই আছে এটা ইনহিবিটেড থাকে। প্যারাসিম্পেথিক যদি ইনহিবিটেড হয় তখন অ্যাক্টিভিটি থাকবে কার সিম্প্যাথেটিক। সো নরমাল কন্ডিশনে কি আমাদের ইউরিনগুলা ব্লাডারে স্প্রেড হইতে থাকে। যখন ইউরিনটা অনেক বেশি জমা হয়ে যায় ব্লাডারে, এটা তো ব্লাডার, তাহলে ইউরিন যখন অনেক বেশি জমা হয়ে যাবে তখন যে ব্লাডের মাসলগুলো আছে এগুলো স্ট্রেসিং হবে। এই যখন যে স্ট্রেসিংটা হইতেছে এই সেন্সেশনটা তখন ফুডেন্টাল নার্ভটা ক্যারি করে পন্সে নিয়ে যাবে, পন্স থেকে যাবে কোথায়, পোস্ট সেন্ট্রাল জাইরাসে। তাহলে আমাদের বডির সকল সেন্সেশন যাই হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাসে, যেখানে সেন্সরি এরিয়া থাকে। তাহলে আমি ব্রেনে যখন এটা ডিটেক্ট করবে যে তার ব্লাডারটা ফুল হয়ে গেছে, সে তখন কন্ট্যাক্ট করবে কার সাথে, ফ্রন্টাল লোবের প্রিফ্রন্টাল কর্টেক্সের সাথে। আমরা ফার্স্ট ক্লাস ডিসকাস করছিলাম প্রিফ্রন্টাল কর্টেক্সের ফাংশন। এটা কাজ কি, মেইনলি হচ্ছে জাজমেন্ট, সোশ্যাল বিহেভিয়ার। তাহলে মানে কিভাবে, আরেকটা হচ্ছে জাজমেন্ট। তাহলে একটা মানুষ মানে কি ডিসিশন নেবে বা কি ধরনের বিহেভিয়ার করবে, তো জাজমেন্ট কেমন হবে, এগুলা ডিসিশন নেয় হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। তাহলে ফ্রন্টাল লোবে তখন কি করবে, সে ডিসিশন নেবে তার অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট আছে কিনা মিক্সেশন করার জন্য। এখন সে যদি পাবলিক প্লেস থাকে বা আশেপাশে যদি তার মানে মিক্সেশন বা ইউনিট করার মতো যদি পরিবেশ না থাকে, সে তখন কি করবে, এই কন্টেন্ট মিক্সেশন সেন্টার যেটা ইনহিবিট করে রাখছিল সেই ইনহিবিশনটা কন্টিনিউ করবে। আর যদি সে বুঝতে পারে যে না তার মিক্সেশনের জন্য এখন অ্যাডিকুয়েট এনভায়রনমেন্ট আছে বা অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট আছে, সে তখন এই ইনহিবিটর ইফেক্টটা উঠাই নিবে। উঠাই নেওয়ার পরে কি হবে, তখন এই যে প্রি সেন্ট্রাল যে জাইরাস আছে এখান থেকে যে মোটর অ্যাক্টিভিটি গুলো ইনিশিয়েট হয়, তখন এখান থেকে মোটর অ্যাক্টিভিটি গুলো ইনিশিয়েট হবে। এরপর পন্টাইন মিক্সেশন সেন্টার স্টিমুলেশন হবে, প্যারাসিম্পেথেটিক ফাইবারগুলো স্টিমুলেশন হবে পেশেন্টে বা যে কোনো পার্সনের ইউরিনেশন হবে। এটা হচ্ছে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। এই ব্যাপারটা কি বোঝা গেছে? এটা না বোঝা গেলে বাকিগুলো বোঝা কঠিন হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? এখানে যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারেন। এটা যদি ক্লিয়ার হয় তাহলে বাকিগুলা সহজে বোঝা যাবে। ওকে, ধরে নিচ্ছি বুঝছেন। এখন আমরা ডিসকাস করবো লেশন গুলা। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের যদি লোয়ার মোটর নিউরন লেশন হয়, লোয়ার মোটর নিউরন লেশন কোথায় হইতে পারে? একটা হচ্ছে যদি পুডেন্টাল নার্ভের কোনো লেশন হয়, অথবা যে স্পাইনাল নার্ভ গুলো আসছিল, স্পাইনাল নার্ভ গুলো আসছিল স্যাক্রাল নার্ভ রুট দিয়ে, তাহলে এই স্যাক্রাল নার্ভ গুলো যদি কোনো লেশন হয়, তাহলে স্যাক্রাল এবং পুডেন্টাল এখানে যদি লেশন হয় তাহলে সমস্যা হবে কি, এই যে ডেট্রোসাল মাসলকে স্টিমুলেশন করছিল যে প্যারাসিম্পেটিক S2, 3, 4 এর যে নার্ভ ফাইবার গুলা, তাহলে এই স্টিমুলেশনের ইফেক্টটা লস হয়ে যাবে। লোয়ার মোটর নিউরন লেশন ইনভলভ হবে কোনটা কোনটা, স্যাক্রাল আর হচ্ছে পুডেন্টাল। সমস্যা কি হবে, ডেট্রোসাল মাসল গুলাকে অ্যাক্টিভেট করতে পারবে না বা স্টিমুলেট করতে পারবে না, ফলে কি হবে, মাসেলের যে টোন আছে টোনটা মেনটেন হবে না। তাহলে এখানে আমরা পাবো কি, অ্যাটোনিক ব্লাডার। তাহলে মাসেলে যদি কন্ট্রাকশন না হয় ব্লাডার মাসেলে বা ব্লাডার মাসেলের টোন না থাকে, তাহলে কি হবে, সে কি মিক্সেশন করতে পারবে? সে তো মিক্সেশন করতে পারবে না। তাহলে কি হবে, আস্তে আস্তে তার ইউরিন জমা হবে। একটা সময় কি হবে, যখন ব্লাডারের ক্যাপাসিটি ওভার ক্রস করে যাবে তখন কি হবে, ইউরিনটা আস্তে আস্তে ডিউরিং হইতে থাকবে, মানে এখানে ওভারফ্লো হবে। তাহলে এটাতে আমরা যে ইনকন্টিনেন্স পাবো সেটা হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স। আবার যদি তার সেন্সেশন না যায় পুডেন্টাল নার্ভ দিয়ে, তাহলে ব্লাডার যে ফুল হয়েছে এই সেন্সেশন যদি ক্যারি না করে, তাহলে তার স্টিমুলেশনটা আসবে না। এর ফলে কি হবে, ব্লাডার কন্ট্রাকশন হবে না। তাহলে পুডেন্টাল নার্ভ এবং স্যাক্রাল নার্ভ মানে মেইনলি লোয়ার মোটর নিউরন হলে কি হবে, ব্লাডারটা থাকবে অ্যাটনিক আর এখানে হবে ওভারফ্লো ইনকন্টিনেন্স।
এখন যদি লেশনটা হয় স্পাইনাল কোয়ার্ডে বা ব্রেন স্টেমে, মানে আপার মোটর নিউরন লেশন হয়, আপার মোটর নিউরন লেশন। তাহলে আপার মোটর আমরা জানি কি নর্মালি ইনহিবিটর ইফেক্ট থাকে লোয়ার মোটরের উপরে, ইনহিবিটর ইফেক্ট অন লোয়ার মোটর। এখন এটা যদি ড্যামেজ হয় তখন কি হবে, এই ইনহিবিটরি ইফেক্টটা থাকবে না, তখন যে প্যারাসিম্পথেটিক যে সাপ্লাইটা আছে সে তখন কি করবে, বেশি বেশি অ্যাক্টিভেট হবে। প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি যদি বেশি হয় তখন কি হবে, ডেড টু সেল মাসেল অ্যাক্টিভিটি বেশি হবে, কারণ ডেড টু সেল মাসেল গুলো ফ্রিকুয়েন্টলি কন্ট্রাকশন করবে। বারবার যখন কন্ট্রাকশন করবে একই সাথে কি হবে, যার যে স্প্রিংটা আছে স্প্রিংটা রিল্যাক্সেশন হবে। সো পেশেন্টটা বারবার মিক্সেশনে আর্জ আসবে এবং বারবার তাকে ইউনিট করতে যাইতে হবে, এবং যেহেতু তার এটা ফ্রিকুয়েন্টলি হইতেছে সো পেশেন্টের মিক্সেশন কন্ট্রোলটা লস হয়। তাহলে এটাকে বলা হয় আর্জ ইনকন্টিনেন্স, মানে পেশেন্টের কিছুক্ষণ পর পরই মিক্সেশনে আর্জ আসবে। আর এই ক্ষেত্রে যেহেতু মাসেল কন্ট্রাকশন বেশি হচ্ছে, এবং আমরা একটু বললাম যে আপার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে কি হয়, মাসেল গুলো কন্ট্রাক্টেড থাকে, স্পাস্টিক থাকে। তাহলে টাঙের ক্ষেত্রে যেমন সিডোয়াল বলছিল টাংটা স্মল হইতেছিল, সো ব্লাডের ক্ষেত্রে যদি আপার মোটর নিউরন লেশন হয় তাহলে ব্লাড আমরা পাবো স্মল ব্লাডার। লোয়ার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে আমরা পাইছিলাম এটনিক ব্লাডার ওভারফ্লো ইনকন্টিনেন্স, আর আপার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে পাবো স্মল ব্লাডার আর্জ ইনকন্টিনেন্স। তাহলে এই ক্ষেত্রে লেশনটা হবে কোথায়, মেইনলি স্পাইনাল কর্ডে আর হচ্ছে ব্রেন স্টেমে। এখন মনে করেন লেশনটা হলো সেরেব্রাল কর্টেক্সে, সেরেব্রাল কর্টেক্সে পোস্ট সেন্ট্রাল জাইরাসে। তাহলে এখানে আমাদের লেশনটা এই থাকে কি সেন্সরি এরিয়া। তাহলে পোস্ট সেন্ট্রাল জাইরাসে যদি লেশন হয় তাহলে আমাদের যে ব্লাডার ফুলনেসের যে সেন্সেশনটা আমরা বলছিলাম যে হচ্ছে যে পোস্ট সেন্ট্রাল জাইরাসে যায়, এরপরে আমাদের মিক্সেশন ইনিশিয়েশন হয়। তাহলে এই পোস্ট সেন্ট্রাল জাইরাস যখন লেশন হবে তখন কি হবে, আমাদের যে ব্লাডারটা ফুল হইতেছে এই সেরেব্রাল কর্টেক্সে অ্যাওয়ারনেসটা পাবে না। তাহলে ব্লাডার ফুল হয়ে যাওয়ার পরেও সেন্সেশনটা যাচ্ছে না বা সেন্সেশনটা ইন্টারপ্রেট করতে পারতেছে না। সেক্ষেত্রে কি হবে, ব্লাডার গুলো কন্ট্রাকশন হবে না, এবং একসময় যখন ব্লাডারের ক্যাপাসিটি ফুল হয়ে যাবে তখন পেশেন্টে ইউরিনেশন হয়ে যাবে আর কি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ব্লাডারে ওভারফ্লো ইনকন্টিনেন্স হবে, ওভারফ্লো ইনকন্টিনেন্স। তাহলে এটা কেন হচ্ছে, ডিউ টু ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ ব্লাডার ফুলনেস। ব্লাডার যে ফুল হয়েছে এই অ্যাওয়ারনেসটা তার এই যে সেন্সরি এখানে যাইতেছে না। এরপর আসে যদি পেশেন্টের প্রি সেন্ট্রাল এরিয়াতে লেশন হয়, প্রি সেন্ট্রাল এরিয়ার কাজ কি, ইনিশিয়েশন অফ মুভমেন্ট, ইনিশিয়েশন অফ মোটর অ্যাক্টিভিটি। তাহলে প্রি সেন্ট্রাল এরিয়াতে যদি লেশন হয় তাহলে মিক্সেশন করার জন্য যে অ্যাক্টিভিটি দরকার এটা হবে না। তাহলে এখানে কি হবে, সমস্যা হবে ল্যাক অফ ইনিশিয়েশন অফ মিক্সেশন। এন্ড ফাইনালি লেশন যদি হয় ফ্রন্টাল লোবে বা প্রিফ্রন্টাল কর্টেক্স এরিয়াগুলোতে যদি লেশন হয় তাহলে এখানে দুইটা কাজ আছে। একটা হচ্ছে সে ডিসিশন নেবে বা সোশ্যাল যে এনভায়রনমেন্ট আছে সেটাকে সে কনসিডার করবে যে সে মিক্সেশন এখন করা যাবে কি না যাবে। তাহলে এখানে যদি লেশন হয় তাহলে সেই ডিসিশনটা নিতে পারবে না। তাহলে আমরা ফ্রন্টাল লোবে লেশন আমরা পড়ছিলাম এদের অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার থাকে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিক্সেশন থাকে। তাহলে দেখা যাবে সে পাবলিক প্লেসে মিক্সেশন করতেছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিক্সেশন, যেহেতু তার জাজমেন্ট বা বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি হইতেছে। আরেকটা সমস্যা কি, ফ্রন্টাল লোবে আমরা বলছিলাম কি কন্টিনিউয়াসলি এই যে পন্টাইন মিক্সেশন সেন্টার এটাকে ইনহিবিট করে রাখে। তাহলে এখানে যদি ড্যামেজ হয় সেই ইনহিবিশনটা থাকবে না, সো সেই মিক্সেশনটাকে সে কন্ট্রোল করতে পারবে না। তার ব্লাডার যখনই স্ট্রেস হবে তখনই দেখা যাবে তার ইউরিন আউটপুট হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের ইনকন্টিনেন্স ডেভেলপ করবে। তাহলে আমরা আলাদা করবো কি হবে, পোস্ট সেন্ট্রাল জাইরাস থাকবে ওভারফ্লো ইনকন্টিনেন্স, প্রি সেন্ট্রাল জাইরাস থাকবে হচ্ছে ল্যাক অফ ইনিশিয়েশন বা ডিফিকাল্টি ইন ইনিশিয়েশন অফ মিক্সেশন। আর ফ্রন্টাল লোবে যদি লেশন হয় বা প্রিফ্রন্টাল কর্টেক্সে যদি লেশন হয় সেক্ষেত্রে পেশেন্ট থাকবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিক্সেশন।
তাহলে এই যে এতগুলো কথা বলা হলো, এই কথাগুলো বলা হচ্ছে এই বক্সটা পড়ার জন্য। নিউরোজেনিক ব্লাডার। তাহলে ৩ টা টাইপ। একটা হচ্ছে অ্যাটনিক বা লোয়ার মোটর নিউরন লেশন হইলে, হাইপারটনিক যেখানে আপার মোটর নিউরন লেশন, আর একটা হচ্ছে কর্টিক্যাল লেশন। লোয়ার মোটর নিউরন লেশন হবে কোথায়? স্যাক্রাল সেগমেন্টস অফ কর্ড, কোনাস মিডুলাস হইতে পারে, অথবা স্যাক্রাল রুটস এন্ড নার্ভস হইতে পারে। ব্লাডের সাপ্লাই ছিল S2, 3, 4, তাহলে এগুলাতে লেশন হলে আমরা লোয়ার মোটর নিউরন লেশন পাবো। এই ক্ষেত্রে কি হবে? ডেড টুসাল মাসলের কন্ট্রাকশন যেটা সেটা লস হবে। পেশেন্ট মিক্সেশন ইনিশিয়েশন করতে পারবে না, যেহেতু ডেড টুসাল কন্ট্রাকশন নাই। পেশেন্টের ব্লাডের একটা ডিস্টেন্ডেড থাকবে আর ওভারফ্লো ইনকন্টিনিউয়াস হবে। ট্রিটমেন্ট কি? ইন্টারমিডিয়েট সেলফ ডুয়েলিং ক্যাথেটারেশন, এক কথায় ক্যাথেটার ইনস্টিটিউট। যদি আপার মোটর নিউরন হয় সেক্ষেত্রে কি হবে? টোনটা বাড়বে। কোথায় লেশন হতে পারে? পিরামিডাল ট্র্যাক্ট ইন স্পাইনাল কর্ড অর ব্রেন স্টেম। সমস্যা কি হবে? আর্জেন্সি উইথ আর্স ইনকন্টিনেন্স, যেহেতু পেশেন্টের ফ্রিকুয়েন্টলি আপার মোটর নিউরনের যে ইনহিবিটর ইফেক্ট ছিল সেটা লস হয়ে গেছে, ফ্রিকুয়েন্ট ডেড টুসাল কন্ট্রাকশন হবে, পেশেন্টের আর্স ইনকন্টিনেন্স হবে। আরেকটা হতে পারে কি? ব্ল্যাডার স্পিংটার ইনকোঅর্ডিনেশন বা ডিসিনার্জিয়া। আচ্ছা, এটা কি জিনিস সেটা একবার বলে ফেলি। তাহলে পেশেন্টের যখন প্যারাসিম্পাথেটিক অ্যাক্টিভিটি হয় তখন কি হয়? ডেড টুসাল মাসলটা কন্ট্রাকশন করবে আর স্ফিংটারটা রিল্যাক্সেশন করবে। এখন যদি এই পঞ্চে কোনো লেশন হয় তাহলে এই কোঅর্ডিনেশনটা তখন মেনটেন হয় না। দেখা যাবে যখন স্ফিংটারটা ক্লোজ রয়েছে তখন ডেড টুসাল মাসল কন্ট্রাকশন করছে। তাহলে এই স্প্রিংটা ক্লোজ থাকা অবস্থায় যদি মাসল কন্ট্রাকশন করে তখন কি হবে? কোনো ইউরিন আউটপুট হবে না, এবং কি হবে? পেশেন্টের সিভিয়ার পেইন হবে, যেহেতু তার আউট পাথওয়েটা বন্ধ রয়েছে, স্প্রিংটা বন্ধ হয়েছে, আউট দিকে কি হচ্ছে? মাসলগুলো কন্ট্রাকশন করছে। এইটাকে বলা হয় ডেড টুসাল ব্ল্যাডার স্প্রিংটার ইনকন্ডিশন বা ডেড টুসাল স্প্রিংটার ডিসসিনার্জিয়া। তাহলে এখানে যে হাইপারটোনিক ব্ল্যাডার হলো এবং আপার মোটর নিউরন হলো, এখানে হচ্ছে যে মেন হচ্ছিল কি কারণে? ডিউ টু ওভার অ্যাক্টিভিটি অফ প্যারাসিম্পেথেটিক ফাইবার্স। তাহলে প্যারাসিম্পেথেটিক ফাইবার্স গুলো যদি আমরা এই ওভার অ্যাক্টিভিটিকে ইনহিবিট করতে পারি তাহলে আর্জ ইনকন্টিনেন্সটা কম হবে। এই কারণে এখানে আমরা অ্যান্টিকোলিনজিক ড্রাগ গুলো ইউজ করতে পারি। তাহলে কি কি ড্রাগ ইউজ করা হয় এটা পরীক্ষা আসে? সলিফেনাসিন, টলটেরোডাইন এন্ড ইমিপ্রামাইন। তাহলে এগুলো আমরা ইউজ করতে হবে আর্জ ইনকন্টিনেন্সের ক্ষেত্রে বা ওভার অ্যাক্টিভ ব্লাডার হলে। কর্টিক্যালের মধ্যে আমরা বলছিলাম 3টা: পোস্ট সেন্ট্রাল জাইরাস, সেন্ট্রাল এরিয়া বা জাইরাস, আর আছে ফ্রন্টাল এরিয়া। তাহলে পোস্ট সেন্ট্রালে কি হবে? লস অফ অ্যাওয়ারনেস অফ ব্লাডার ফুলনেস। তাহলে এখানে আমাদের সেন্সর এরিয়া থাকে, সেন্সেশনটা লস হবে এবং পেশেন্টের যে ব্লাডার ফুল হয়েছে এটা সে বুঝতে পারবে না। সেন্ট্রাল এরিয়া আমাদের কাজ হচ্ছে ইনিশিয়েশন করা বা ইনিশিয়েশন অ্যাক্টিভিটি করা। তাহলে এক্ষেত্রেও হবে কি? ডিফিকাল্টি ইনিশিয়েশন অফ মিক্সুলেশন। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের অফ্লো ইনকন্টিনেন্স হবে, পোস্ট সেন্ট্রাল ক্ষেত্রে ওভারফ্লো ইনকন্টিনেন্স হবে, যেহেতু ব্লাডার গুলো কন্ট্রাকশন করতেছে না। আর ফ্রন্টাল হলে কি হবে? লস অফ সোশিয়াল কন্ট্রোল অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিক্সুলেশন। ফ্রন্টালের প্রিফ্রন্টাল কর্টেক্স থাকে যেটা হচ্ছে আমাদের সোশ্যাল বিহেভিয়ার এবং হচ্ছে যে কোনো ডিসিশন মেকিং এ হেল্প করে। তাহলে এখানে লেশন হলে কি হবে? পেশেন্টের সোশ্যাল কন্ট্রোলটা লস হবে এবং যেখানে সেখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট এরিয়াতে মিক্সেশন করবে। এই কথাগুলো উপরেও বলা হয়েছে ডিটেলস। ডেড টুসার স্ফিংটার ডিসসিনার্জিয়া, লস অফ ডেড টুসার কন্ট্রাকশন অ্যান্ড স্ফিংটার রিল্যাক্সেশন কোঅর্ডিনেশন। দুইটা যে একসাথে হবে, এই কোঅর্ডিনেশনটা লস হয়। Bladder will try to empty against a closed sphincter. Manifests as urgency and inability to pass urine, which is distressing and painful. তাহলে এগুলো অনেক সময় পরীক্ষার সিনারি হিসেবে আসতে পারে। এই বক্সটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু বুঝে পড়লে আশা করা যায় মনে থাকবে সবগুলা। এরপর ইরেকটাইল ফেইলার, যেগুলো একটু ফেইলার, এগুলো একটু দেখে নিন, ইম্পর্টেন্ট এত কিছু নেই। এর পাশে আমাদের হেডেক। হেডেকের মধ্যে একটা হচ্ছে প্রাইমারি হেডেক, একটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। এখানে মেইনলি প্রাইমারি হেডেক সিনড্রোমটা ডিসকাস করা হয়েছে। টেনশন টাইপ হেডেক ফার্স্ট, এটা ক্যারেক্টারিস্টিক্স কি? ডাল, টাইট অর লাইক a pressure, and there may be a sensation of a band, round head, or pressure at the vertex. May be episodic or persistent, open progress throughout the day, not associated with vomiting or photophobia, rarely disabling, and patients appear well. তাহলে ইন শর্ট যদি আমরা পরীক্ষার জন্য মনে রাখতে চাই, কোন একটা পেশেন্টের যদি হেডেক থাকে
এবং এটা খুব বেশি সিভিয়ার না, আর সাথে অ্যাসোসিয়েটেড কোনো কন্ডিশন নাই, ভমিটিং নাই, ফটোফোবিয়া নাই, বা কোনো অটোনমিক ফিচার নাই, তাহলে কোনো কিছু নাই, শুধু হেডেক। আর পেশেন্ট হচ্ছে রিলেটিভলি ওয়েল, সিভিয়ারিটিটা কম, তাহলে ডায়াগনোস হবে টেনশন টাইপ হেডেক। ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্ট রিঅ্যাসুরেন্স করতে হবে। আর একটা হচ্ছে আমরা ফিজিওথেরাপি এন্ড লো ডোজ অ্যামিটিট্রিন দিতে পারি, এখান থেকে আর কিছু দরকার নেই। এবার হচ্ছে মাইগ্রেন। হেডেকের সাথে যদি নওসিয়া, ভমিটিং এন্ড ফটোফোবিয়া এন্ড ফোনোফোবিয়া থাকে, তাহলে সেটা হচ্ছে মাইগ্রেন হেডেক। টেনশন টাইপ হেডেকে এই ধরনের কোনো কিছু ফিচার থাকবে না। আরেকটা এখানে ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, এই পেশেন্টগুলা ডার্ক এবং কোয়াইট রুমে থাকতে পছন্দ করে। এটা নরমাল আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে দেখি যে মাইগ্রেন পেশেন্টগুলো ইউজুয়ালি অন্ধকার রুমে থাকতে পছন্দ করে। তাহলে একটা হচ্ছে হেডেক থাকবে, সাথে ফটোফোবিয়া বা ফোনোফোবিয়া থাকতে পারে, নওসিয়া, ভমিটিং থাকতে পারে, আর একটা হচ্ছে ডার্ক কোয়াইট রুমে প্রিফার করবে। তাহলে এই কন্ডিশন গুলো থাকে, তাহলে সেটাকে বলবো মাইগ্রেন। তাহলে আমাদের একটা ভুল ধারণা আছে, মাইগ্রেন গুলো ইউজুয়ালি ইউনিল্যাটারাল হেডেক থাকে, কিন্তু নতুন বই বা গাইডলাইন গুলোতে বলছে মাইগ্রেন ইউনিল্যাটারাল বা বাইলেটারাল দুটো হতে পারে। সো ইউনিল্যাটারাল, বাইলেটারাল দেখে আমরা মাইগ্রেন ডিফারেন্সিয়েট করতে পারবো না। মাইগ্রেন ডায়াগনোস করতে আমাদের এই ফিচার গুলো লাগবে: ফটোফোবিয়া, ফনোফোবিয়া, নওসিয়া, ভমিটিং, আর এটা হচ্ছে প্রিফারেন্স অফ পেশেন্ট টু লাই ইন এ হোয়াইট এন্ড ডার্ক রুম। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে মাইগ্রেন দুই ধরনের হতে পারে, একটা উইথাউট অদা, আর একটা হচ্ছে উইথ অদা। সরি, এখানে একটু ভুল লেখা হয়েছে, এটা হবে মাইগ্রেন উইথ অদা, যেটাকে বলে ক্লাসিক্যাল মাইগ্রেন। এটা পাওয়া যায় 20% ক্ষেত্রে, তার মানে 80% ক্ষেত্রে কোনো অদা থাকে না, এটাকে বলে কমন মাইগ্রেন। অদার মধ্যে মোস্ট কমন হচ্ছে ভিজুয়াল অদা। এক্ষেত্রে কি থাকতে পারে? শিমারিং থাকতে পারে, সিলভার জিগজ্যাগ লাইন থাকতে পারে। অনেক সময় মাইগ্রেনের পেশেন্টগুলোর ল্যাঙ্গুয়েজ ফাংশন এফেক্টেড হয়, সেন্সরি অ্যাবনর্মালিটি থাকে, এবং পেশেন্টগুলো অনেক সময় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা স্ট্রোক লাইক প্রেজেন্টেশনে আসতে পারে। তাহলে পার্থক্য হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা স্ট্রোকের পেশেন্টগুলো থাকে নেগেটিভ সিগন্যালস, আমরা এটাকে বলছিলাম, তাহলে তাদের ক্ষেত্রে থাকবে ট্রানজিয়েন্ট ব্লাইন্ডনেস থাকবে। আর মাইগ্রেন ক্ষেত্রে কি থাকবে? এখানে সিলভার জিগজ্যাগ লাইন থাকবে, মানে এখানে পজিটিভ ফাইন্ডিংস, আর টিআই এবং স্ট্রোকের ক্ষেত্রে নেগেটিভ। আর একটা হচ্ছে টিআই এবং স্ট্রোকের ক্ষেত্রে ডিউরেশন, এই অনসেটটা থাকে ভেরি সাডেন অনসেট, মাইগ্রেনের ক্ষেত্রে একটু স্লো অনসেট থাকবে। আর টিআই বা স্ট্রোকের ক্ষেত্রে সেন্সরি ডেফিসিট থাকতে পারে। মাইগ্রেনের ক্ষেত্রে ইউজুয়ালি থাকে প্যারাস্থেসিয়া বা পজিটিভ সেন্সরি ফিচার থাকে। এরপর বাকি একই কথা বলা হয়েছে, আবার সিভিয়ার এবং থ্রবিং হেডেক হবে, সাথে ফটোফোবিয়া, ফোনোফোবিয়া এন্ড ভমিটিং থাকবে, ইউজুয়ালি 4 to 7 hours, and movement makes the pain worse and patient prefer to lie in a quiet dark room. লাস্ট এই দুটো লাইন হচ্ছে মাইগ্রেনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে ট্রিগারিং ফ্যাক্টর থাকলে সেটাকে অ্যাভয়েড করতে হবে। পেশেন্ট যদি অ্যাকিউট অ্যাটাক হয়, সেক্ষেত্রে আমরা দেখবো পেশেন্টের হেডেকটা কি সিভিয়ার না মাইল্ড টু মডারেট। যদি মাইল্ড টু মডারেট হেডেক হয়, সেক্ষেত্রে আমরা সিম্পল অ্যানালিসিস ইউজ করবো, যেমন প্যারাসিটামল, অ্যাসপিরিন, এনএসআইডি। যদি পেশেন্টের সিভিয়ার হেডেক থাকে, সেক্ষেত্রে আমরা ট্রিপটান বা সুমাট্রিপটান ইউজ করবো। এটার মেকানিজম অনেক জিজ্ঞেস করে, এটা হচ্ছে হাইড্রক্সি ট্রিপটামিন অ্যাগনিস্ট। তাহলে আমরা যে অ্যান্টিবায়োটিক ড্রাগস গুলো ইউজ করি, এগুলো হচ্ছে অ্যান্টাগনিস্ট, আর ট্রিপটান এগুলো হচ্ছে অ্যাগনিস্ট। তাহলে মেকানিজম অফ অ্যাকশনটা জানা লাগবে। আর কোনো পেশেন্ট যদি রিকারেন্ট হেডেক হয়, মাইগ্রেন অ্যাটাক হয়, ইউজুয়ালি যদি মান্থে মোর দ্যান 2 অ্যাটাক থাকে, সেক্ষেত্রে আমাদের পুরোফাইলেক্স দিতে হবে। পুরোফাইলেক্সের মধ্যে আমরা অনেকগুলো ড্রাগ চয়েস করতে পারি, বিটা ব্লকার, এস ইনহিবিটর বা এআরবি, এই ধরনের ড্রাগ। মেইনলি আমরা দেখি হচ্ছে বিটা ব্লকার। আর কোনো পেশেন্ট যদি অ্যাজমা থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট ইউজ করতে পারি। আর যদি কোনো পেশেন্ট রিফ্র্যাক্টরি মাইগ্রেন হয়, সেক্ষেত্রে আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি টু ক্যালসিট্রিন জিন রিলেটেড পেপটাইড রিসেপ্টর এটা ইউজ করতে পারি। পরীক্ষায় একটা জিনিস কমনলি আসে যে কোনো যদি ফিমেল পেশেন্ট তার যদি মাইগ্রেন থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে স্টেরয়েড বন্ধ করতে, এই স্টেরয়েড বন্ধ করতে হবে। যদি সে ওসিপি ট্যাবলেট বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এই ধরনের কিছু পায়, সেটা বন্ধ করতে হবে। কারণ যেসব পেশেন্টের মাইগ্রেনের ভিতরে অদা থাকে, তাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হচ্ছে স্ট্রোকের রিস্ক বাড়ায়। তাহলে এই লাইনটা থেকে পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন আসতে পারে। এবার মেডিকেশন ওভার ইউজ হেডেক, মেইনলি কাজে যাদের মাইগ্রেন বা ক্রনিক টেনশন টাইপ হেডেক আছে, রেসপন্সিবল ড্রাগ হচ্ছে ইউজুয়ালি কম্পাউন্ড অ্যানালিসিস, যেগুলা মেইনলি হচ্ছে কোডেইন বা আদা অপিয়েট কন্টেন্ট ড্রাগস, আর হচ্ছে ট্রিপটান। তাহলে এই ড্রাগগুলো যদি দীর্ঘদিন ধরে কেউ খেয়ে থাকে, তাদের ক্ষেত্রে মেডিকেশন ওভার ইউজ হেডেক হতে পারে। ম্যানেজমেন্ট কি? পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে এবং উইথড্রল অফ রেসপন্সিবল অ্যানালিসিস।
এখানে আরেকটা জিনিস আছে, অ্যানালিসিসটা কিভাবে উইথড্রল করবো। যদি পেশেন্টের এনএসআইডি টাইপ অ্যানালিসিস হয় সেক্ষেত্রে আমরা সাডেন উইথড্রল করবো, আর যদি ওপিওয়েড হয় সেক্ষেত্রে আমরা স্লোলি উইথড্রল করবো। এবার সেই ক্লাস্টার হেডেক, তাহলে এটা টিপিক্যাল সিনারিও কেমন হবে? হেডেকটা থাকবে সিভিয়ার, পিরিয়ডিক হেডেক হবে, মানে একটা নির্দিষ্ট সময় পর পর বা কয়েকদিন পর পর নির্দিষ্ট সময় হেডেকটা হবে। ডিউরেশনটা হবে মিনিটস টু আওয়ার, তার মানে ব্রিফ ডিউরেশন। ইউজুয়ালি ইউনিল্যাটারাল পেরি অরবিটাল পেইন থাকে, এর সাথে অটোনমিক ফিচার্স থাকে, যেমন ইপসিল্যাটারাল টিয়ারিং থাকতে পারে, নেজাল কনজেশন থাকতে পারে। আর পেশেন্টগুলো থাকে রেস্টলেস বা এজিটেটেড। তাহলে মাইগ্রেনের পেশেন্টগুলো থাকে একটু কোয়াইট থাকে, চুপচাপ থাকতে পছন্দ করে। আর ক্লাস্টার হেডেকের পেশেন্টগুলো থাকে রেস্টলেস বা অস্থির থাকে এগুলা। তাহলে এই দুটো পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস সময় অনেক সময় দেখবেন একই রকমের সিনারিও মনে হইতেছে, এই ধরনের কিছু ক্লু দিয়ে ডায়াগনোস আলাদা করতে হবে। ক্লাস্টার হেডেকগুলো ইউজুয়ালি হয় মেল পেশেন্টের ক্ষেত্রে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে মেল, স্মোকার্স আর অ্যালকোহল। ক্লিনিক্যাল ফিচার্সে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দিস ইজ স্ট্রাইকিংলি পিরিয়ডিক, ফিচারিং রানস অফ আইডেন্টিক্যাল হেডেক্স বিগিনিং এট দ্য সেম টাইম ফর উইকস এট এ স্ট্রেস। তাহলে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে বা প্রতিদিনে একটা নির্দিষ্ট সময় হেডেকটা হয়ে থাকে। এর একটা আরেকটা নাম হচ্ছে অ্যালার্ম ক্লক হেডেক। মানে পেশেন্টগুলো হেডেক এত সিভিয়ার হয় যে সেটা দেখা যাচ্ছে অনেক সময় ঘুম থেকে উঠে যাওয়া লাগতে পারে। এর সাথে পেশেন্টের অটোনমিক ফিচার্স থাকতে পারে, আমরা অলরেডি বলছি ইপসিল্যাটারাল টিয়ারিং, নেজাল কনজেশন, আর সামটাইমস পেশেন্টের হর্নাস সিনড্রোম ফিচার থাকতে পারে। ডিউরেশন থাকবে শর্ট, ইউজুয়ালি 30 to 90 minutes. The last point important, in contrast to behavior of those with migraine, patients are highly agitated during headache phase. ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকিউট পেশেন্টের ক্ষেত্রে আমরা দিতে পারি সাবকিউটেনিয়াস ইনজেকশন অফ সুমাট্রিপটান বা 100% অক্সিজেন ইনহেলেশন। তাহলে এটা পরীক্ষা অনেক আসে। আর প্রিভেন্টিভ থেরাপির মধ্যে অনেকগুলো অপশন আছে, পরীক্ষা ইউজুয়ালি আসে ভেদাপামিল। তাহলে এই দুটা মনে রাখা লাগবে, একটা হচ্ছে সাবকিউটেনিয়াস সুমাট্রিপটান বা 100% অক্সিজেন ইন কেস অফ অ্যাকিউট অ্যাটাক, আর ফর প্রোফাইল্যাক্সিস ভেদাপামিল। ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, তাহলে এটা হচ্ছে ভেরি সিভিয়ার পেইন হয় এখানে। ডিউরেশন হচ্ছে ভেরি ব্রিফ, জাস্ট এ ফিউ সেকেন্ডস ডিউরেশন। ইউজুয়ালি হয় ইউনিল্যাটারাল রিপিটেটিভ ল্যান্সিনেটিং ফেশিয়াল পেইন, অনেক সময় বলা হয় ইলেকট্রিক শক লাইক পেইন বা নিডল প্রিকিং পেইন। মানে যদি কোনো একটা সুই দিয়ে খুঁচা দেওয়া হয় তাহলে যে ধরনের পেইন ফিল হয় এখানেও সেই ধরনের পেইন হয়। এক্সারবেটেড বাই টাচ, কোল্ড, উইন্ড, শেভিং অর ব্রাশিং, মানে খুবই মিনিমাল কোনো অ্যাক্টিভিটি বা টাচ বা প্রেশারের কারণেও পেইনটা বেশি ফিল হইতে পারে। ইউজুয়ালি হয় কাদের ক্ষেত্রে? বয়স তাদের 50 বেশি, মানে একটু বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে হয়। ট্রিটমেন্ট কি? একটা মনে রাখা লাগবে, কার্বামেজাপিন। আর অনেকগুলো অপশন আছে, তোর পরীক্ষায় এটাই বেশি আসে। তাহলে যদি ভেরি শর্ট ডিউরেশন পেইন হয়, ইউজুয়ালি ফেশিয়াল পেইন হয়, এবং হচ্ছে যে খুবই মিনিমাল অ্যাক্টিভিটিতে অ্যাগ্রাভেট হয়, তাহলে ডায়াগনোস হবে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। ট্রিটমেন্ট হচ্ছে কার্বামেজাপিন। এরপর হচ্ছে প্যারোক্সিসমাল হেডেক্স, এর অনেকগুলো আছে। এর মধ্যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস্টার হেডেক এবং ক্রনিক প্যারোক্সিসমাল হেমিক্রেনিয়া। তাহলে এই দুটো ফিচার হচ্ছে অলমোস্ট সেম, পার্থক্য হচ্ছে শুধু ডিউরেশন এবং ফ্রিকোয়েন্সিতে। তাহলে ক্লাস্টার হেডেক যেটা, সেটা ডিউরেশন হচ্ছে 30 to 90 মিনিটস, আর দিন হচ্ছে 1 থেকে 3 বার হবে। আর ক্রনিক প্যারোক্সিসমাল হেমিক্রেনিয়া যেটা, এটা ডিউরেশন আরো শর্ট, 5 থেকে 20 মিনিট, আর দিন হচ্ছে অনেকবার হবে, ফ্রিকোয়েন্টলি থ্রোটা দিয়ে। আর একটা হচ্ছে সাঙ্কড, তাহলে এটা হচ্ছে এদের মতনই ফিচার থাকবে, তবে এটা আরো ফ্রিকোয়েন্ট, জাস্ট এ ফিউ সেকেন্ড ডিউরেশন, এবং দিনে দেখা যাচ্ছে সারাদিন হইতেই থাকে আর কি। তাহলে ডিউরেশন এবং ফ্রিকোয়েন্সি এই দুইটা দেখে আমরা এই তিনটা আলাদা করতে পারি, আর বাকি সিমটমস অলমোস্ট সেম থাকবে। আরেকটা আলাদা করা যায় হচ্ছে ক্লাস্টার হেডেকটা ইউজুয়ালি মেল পেশেন্টে বেশি হবে, আর ক্রনিক প্যারোক্সিসমাল হেমিক্রেনিয়া এটা মেইনলি হয় ফিমেল পেশেন্টের ক্ষেত্রে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করা কেন দরকার? ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট করে আমরা ইউজুয়ালি সুমাট্রিপটান অথবা 100% অক্সিজেন দিয়ে। আর ক্রনিক প্যারোক্সিসমাল হেমিক্রেনিয়া এটার ক্ষেত্রে ইউজুয়ালি আমরা ট্রিট করি ইন্ডোমিথাসিন দিয়ে। তাহলে এই পেশেন্টগুলা ইন্ডোমিথাসিনের রেসপন্স অনেক ভালো থাকে, যেহেতু ট্রিটমেন্টটা আলাদা, সো এটা ডিফারেন্সিয়েশন করাটা ইম্পর্টেন্ট। এরপর আসি এপিলেপসি। এপিলেপসি প্যাথোফিজিওলজি থেকে আমাদের এত কিছু জানা লাগবে না, শুধু এখানে জানা লাগবে আমাদের ইনহিবিটরি ট্রান্সমিটার গাবা আর এক্সাইটরি অ্যামাইনো অ্যাসিড গ্লুটামেট এন্ড অ্যাসপারেট, এগুলো হচ্ছে আমাদের প্যাথোফিজিওলজিতে ইম্পর্টেন্ট। গাবা কি করে?
এটা হচ্ছে এনহ্যান্স ক্লোরাইড ইনফ্লো, আর গ্লুটামেট অ্যান্ড অ্যাসপার্টেট করে হচ্ছে ইনফ্লাক্স অফ সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। তাহলে এক্সাইটেটরি হচ্ছে সোডিয়াম এবং ক্যালসিয়াম ইনফ্লাক্স, আর ইনহিবিটর হচ্ছে এনহ্যান্স ক্লোরাইড ইনফ্লো। তাহলে এগুলো অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে এপিলেপসি প্রেজেন্টেশন হবে কোন লোবটা ব্রেনে ইনভলভমেন্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে অক্সিপিটালে আমাদের মেইনলি রিলেট থাকে ভিজুয়াল অ্যাক্টিভিটির সাথে। সো অক্সিপিটাল লোবে যদি এপিলেপসি অরিজিন হয় সেক্ষেত্রে আমাদের পেশেন্টের ভিজুয়াল সেন্স থাকবে। টেম্পোরাল লোবে লেশন হলে পেশেন্টের থাকে হচ্ছে ফলস রিকগনিশন বা ডেজাভু, মানে পেশেন্টের কোনো একটা জায়গা বা কোনো একটা ঘটনা, এটা তার কাছে মনে হবে যে এর আগেও সে এই ঘটনাটা ঘটছে তার লাইফে, বা এই জায়গাটা সে এর আগেও দেখছে, যদিও এটা এরকম কোনো কিছু তার সাথে হয় না, এটাকে বলে ডেজাভু। আরেকটা থাকতে হচ্ছে লিপ স্ম্যাকিং, এটা দেওয়ানে লিপ স্ম্যাকিং থাকলে এটা ইন্ডিকেট করে টেম্পোরাল অরিজিন। আরো কিছু ফিচার আছে, এই মুহূর্তে আমার মনে নাই। তাহলে কোন লোবে এপিলেপসি হলে কি ফিচার পাওয়া যায় এটা লাগবে। এরপর জেনারেলাইজ সিজার, এর মধ্যে বেশ কিছু টাইপ আছে। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট টনিক ক্লোনিক সিজার্স। তাহলে এই ক্ষেত্রে একটা টনিক ফেজ থাকে, এই সময় পেশেন্টটা থাকে রিজিড অ্যান্ড আনকনশাস, আর যদি পেশেন্ট দাঁড়ানো অবস্থায় থাকে সেক্ষেত্রে পেশেন্টের সাডেন ফল হইতে পারে। আরেকটা থাকে হচ্ছে পেশেন্টের ক্লোনিক ফেজ। ডিউরিং অ্যাটাক পেশেন্টের ইউরিনারি ইনকন্টিনেন্স থাকতে পারে, টাং বাইট থাকতে পারে। এর মধ্যে বেশি ইম্পর্টেন্স হচ্ছে টাং বাইট। তাহলে এ সিভিয়ারলি বিটেন ব্লিডিং টাং আফটার অ্যান অ্যাটাক অফ লস অফ কনসিয়াসনেস ইজ প্যাথোগনোমনিক অফ জেনারেলাইজড সিজার। সো কোনো পেশেন্ট যদি আমরা সিজার বা এপিলেপসি কনসিডার করি সেক্ষেত্রে আমরা হিস্টিনি ইউরিনারি ইনকন্টিনেন্স আছে কিনা, টাং বাইট আছে কিনা। তাহলে এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাং বাইট, এবং টাং বাইটের মধ্যে ল্যাটারাল টাং বাইটটা বেশি ইম্পর্টেন্ট। সো টাঙে যদি ল্যাটারাল পার্টটা ইনজুরি হয় তাহলে সেটা বেশি নিগেট করে পুরো সিজারে। এবার সেই অ্যাবসেন্স সিজার, তাহলে অ্যাবসেন্স সিজার মেইনলি হয় হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। দিনের মধ্যে অনেকবার হইতে পারে 20 to 30 টাইমস এর ডে, অ্যান্ড দে আর মিস্টেকেন ফর ডে ড্রিমিং অর ফুল কনসেন্ট্রেশন ইন স্কুল। তাহলে আমরা অনেক সময় মজা করার জন্য বলি যে জেগে জেগে স্বপ্ন দেখতেছে। তো বাচ্চাদের ক্ষেত্রে এরকম হয়, তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন থাকে না, দেখে মনে হবে যে তার অন্য কোনো দিকে তার মনোযোগ রয়েছে, বা সে খেয়াল করে কোনো শুনতেছে না কথা। তাহলে এই ধরনের পেশেন্ট গুলোর ক্ষেত্রে অনেক সময় কি হয়, স্কুলে পারফরমেন্স ড্রপ করে। তাহলে অনেক সময় পরীক্ষায় সিনারি দিয়ে দেয় যে কোনো একটা বাচ্চা তার স্কুল পারফরমেন্স আগে ভালো ছিল, রিসেন্টলি দেখা যাচ্ছে সে ক্লাসে খুব একটা তার মনোযোগ নাই, বা তার টিচাররা বলতেছে যে সে তার আগের মতন ক্লাসে মনোযোগ দিতেছে না এবং তার পারফরমেন্স খারাপ হইতেছে। ডায়াগনোসিস কি, তাহলে এই ধরনের একটা সিনারি দিয়ে দেয় কিন্তু। আবার প্র্যাকটিক্যাল লাইফ অনেক সময় এরকম পাইতে পারেন, যে কোনো বাচ্চা দেখা যাচ্ছে আগে পড়াশোনা ভালো ছিল বা খুবই অ্যাটেন্টিভ স্টুডেন্ট, এখন দেখা যাচ্ছে সে তার ক্লাসে অ্যাটেনশন কম বা পড়াশোনায় মনোযোগ কম। তাহলে অ্যাবসেন্সের ক্ষেত্রে পেশেন্টের এরকম এই ধরনের ফিচার থাকতে পারে। তো বাকি যেগুলো আছে এগুলো খুব একটা পরীক্ষা লাগে না। ট্রিগার ফ্যাক্টরস গুলা এটা এমসিকিউর জন্য পড়বেন। আর একটা লাগবে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে কোনো পেশেন্ট পেলে তাদেরকে কাউন্সিলিং করতে হবে ট্রিগার ফ্যাক্টরস গুলো অ্যাভয়েড করার জন্য। তাহলে কি কি ফ্যাক্টরস আছে সেটা একটু দেখে নিবেন। এটা হচ্ছে কজেস অফ জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার। তাহলে এটা এমসিকিউর জন্য মুখস্থ করা লাগবে, এখানেও তেমন কিছু বুঝার নেই। মেইনলি আসে রিডাক্স কজ গুলা আর মেটাবলিক কজ গুলা। মেটাবলিকের মধ্যে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড গ্লুকোজ। তাহলে এইগুলো কমে গেলে পেশেন্টের সিজার হতে পারে। আর হচ্ছে রেনাল ফেলার, লিভার ফেলার। এই কারণে কোনো পেশেন্ট যদি স্ট্যাটাস এপিলেপটিকাস বা সিজার নিয়ে আসে সেক্ষেত্রে আমরা ইলেকট্রোলাইট চেক করি, গ্লুকোজ চেক করি, লিভার অ্যান্ড রেনাল ফাংশন গুলো করি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এগুলোর ডেফিসিয়েন্সি হচ্ছে নিউরোলজিক্যাল ফিচারের সাথে রিলেটেড। আর পটাশিয়াম, যেটা পটাশিয়াম অ্যাবনর্মালিটি ইউজুয়ালি মাসেলের সাথে রিলেটেড, এবং এটা প্রেজেন্টেশন হয় মাসেল উইকনেস অথবা কার্ডিয়াক অ্যারিথমিয়া এগুলোর সাথে রিলেটেড। তাহলে পটাশিয়াম কিন্তু ইউজুয়ালি নিউরোলজিক্যাল কোনো ফাইন্ডিংস প্রেজেন্ট করে না। তাহলে কোনো পেশেন্ট যদি আমরা আনকনশিয়াস পাই বা সিজার পাই বা অ্যাবনর্মাল মুভমেন্ট পাই সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলা বেশি দেখি। কমন জেনারেলাইজড এপিলেপসি সিনড্রোমস, তাহলে এর মধ্যে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে চাইল্ডহুড অ্যাবসেন্স এপিলেপসি। এটা অলরেডি ডিসকাস করে ফেলছি। এটা হবে ভেরি আর্লি এজে 4 to 8 ইয়ার। ফ্রিকুয়েন্ট ব্রিফ অ্যাবসেন্স থাকবে। ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ইথোসাক্সামাইড
আর এদের রেসপন্স হচ্ছে খুবই ভালো, 80% লিমিট ইন অ্যাডাল্টহুড। আরেকটা পরীক্ষা আসে জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি। তাহলে আমাদের সময় পরীক্ষা এটা দিছিল। ইউজুয়ালি বয়স দেখাচ্ছে ইয়ং অ্যাডাল্ট 15 to 20 ইয়ার্স। এদের ক্ষেত্রে কি হবে? জেনারেলাইজড টনিক-ক্লনিক সিজার থাকতে পারে, অ্যাবসেন্স সিজার থাকতে পারে। তো পরীক্ষায় ইউজুয়ালি সিনারিও দেয়া হয়েছে মর্নিং মায়োক্লোনাস নিয়ে। তাহলে এদের ইউজুয়ালি সকালবেলা কি হয়? মায়োক্লোনিক জার্ক থাকে। আমাদের সময় যে প্রশ্নটা দিছিল সেটা সিনারিও ছিল এমন যে 18 থেকে 20 বছরের একটা মেয়ে, সে আসছে প্রায়ই তার সকালবেলা হাত থেকে চায়ের কাপ পড়ে যায় বা পানির বোতল পড়ে যায় হাত থেকে বা পানির গ্লাস পড়ে যায়। এটা ইউজুয়ালি হয় সকালবেলা বেশি হয়। ডায়াগনোসিস কি? তাহলে মায়ো জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি পেশেন্ট গুলা এই ধরনের প্রেজেন্টেশন থাকতে পারে। দেখা যাচ্ছে ঘুম থেকে উঠার পরে বা সকালবেলা হাত থেকে কাপ পড়ে যাইতেছে বা গ্লাস পড়ে যাইতেছে, অথবা সকালবেলা তার মাসল জার্ক হইতেছে। তাহলে সেক্ষেত্রে ডায়াগনোস হবে জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি। ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে সোডিয়াম ভালপ্রেট, অল্টারনেটিভ হচ্ছে লেভি-ট্রাসেটাম। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এটা বইয়ে দেওয়া নাই। কার্বামেজাপিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন অ্যাবসেন্স সিজার। তাহলে এটা হচ্ছে এমওসিপি খুবই পপুলার কোশ্চেন, যে হুইচ ড্রাগ শুড বি অ্যাভয়েডেড ইন কেস অফ অ্যাবসেন্স সিজার। ইনভেস্টিগেশনস এর মধ্যে যে কোনো পেশেন্টে যদি ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনেস প্রেজেন্ট করে, তাহলে তাদের আমাদের ফার্স্ট ইনভেশন হবে 12 লিড ইসিজি। তাহলে এটি একটু অ্যাটিপিক্যাল লাগতে পারে, যে সিজারে বা এপিলেপসি ক্ষেত্রে আমরা তো ইউজুয়ালি ইজি করি। তো কোনো পেশেন্টের ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনেস হলে আমাদের ফার্স্ট করতে হবে 12 লিড ইসিজি। ইসিজি দেখে আমরা বুঝতে পারি কোনো পেশেন্টের তার কোনো অ্যারিথমি আছে কিনা বা স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি আছে, এটা অনেক সময় আইডিয়া করা যেতে পারে। তাহলে আমাদের ফার্স্ট ইনভেশন ইসিজি। আর কোনো পেশেন্ট যদি সিজার সাসপেক্টেড বা ডেফিনিটিভ মনে হয়, সেক্ষেত্রে আমরা করবো কি এমআরআই অর সিটি স্ক্যান অফ ব্রেইন। এর মধ্যে প্রিফারেবল হচ্ছে এমআরআই, কারণ এমআরআই হচ্ছে ডিটেলস, ব্রেন ডিটেলস গুলো বেশি ভালো বোঝা যায়। এরপর এখান থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট নাই। ইন্ডিকেশনস অফ ব্রেন ইমেজিং ইন কেস অফ এপিলেপসি। তাহলে এটাও ইম্পর্টেন্ট, কোনো পেশেন্ট যদি আপনার কাছে এপিলেপসি আসে তার ক্ষেত্রে আপনি ব্রেন ইমেজিং করবেন কি করবেন না। তাহলে কখন কখন করবো? একটা হচ্ছে যদি বয়স 16 বছরের বেশি হয়, সরি 16 বছরের বেশি হচ্ছে এপিলেপসি স্টার্টিং হয়। মানে বাচ্চাকালে আগে থেকে এপিলেপসি আছে, এখন বয়স 16 বেশি, এটা ইন্ডিকেশন না। 16 বছরের পরে যদি ফার্স্ট প্রেজেন্টেশন হয়, তাহলে সেটা হচ্ছে একটা ইন্ডিকেশন। যদি পেশেন্টের কোনো ফোকাল ফিচার্স থাকে ক্লিনিক্যালি, ইজি করে যদি দেখা যায় ফোকাল সিজার সোর্স আছে, আর একটা হচ্ছে যদি কন্ট্রোল অফ সিজার্স ডিফিকাল্ট ও ডিটোরেটিং। তাহলে যদি মনে হয় যে ব্রেনে কোনো ফোকাল লেশন থাকতে পারে, সেটা ক্লিনিক্যালি হোক বা ইজি করে হোক, সেক্ষেত্রে আমাদেরকে এমআরআই ব্রেন করে দেখতে হবে যে কোনো লেশন আছে কিনা। আর যদি এমআরআই কন্ট্রাইন্ডিকেটেড দেয়, সেক্ষেত্রে আমরা সিটি করতে পারি। ট্রিটমেন্টের ক্ষেত্রে এগুলো একটু রিডিং পড়ে দেখতে পারেন, প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। আর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোন কোন ড্রাগ গুলো কন্ট্রাসেপটিভ ফেলিয়ার করে। তাহলে কার্বামেজাপিন, ফিনাইটোইন, বায়োরিসেট, ল্যামোট্রিজিন, টোপিরামেট, অন্য সবগুলো ড্রাগ হচ্ছে কন্ট্রাসেপটিভ ফেলিয়ার করতে পারে। সো এদের ক্ষেত্রে কি করতে হবে? হোয়াইট ড্রাগ গুলো অ্যাভয়েড করতে হবে, আর যদি ড্রাগ অ্যাভয়েড করতে না পারা যায়, সেই ক্ষেত্রে হাই ডোজ অফ ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে, অথবা ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে। আর ড্রাগস এর মধ্যে সোডিয়াম ভালপ্রেট এবং লেভিট্রাসেটাম, এই দুটো ড্রাগে হচ্ছে হরমোনাল কন্ট্রাসেপশনের সাথে কোনো ইন্টারাকশন নাই। তাহলে এটাও অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসতে পারে, কোন একটা পেশেন্ট যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাইতেছিল, তাদের ক্ষেত্রে যদি এপিলেপসি হয়, কোন ড্রাগ আমরা চয়েস করব। প্রেগন্যান্সি এন্ড রিপ্রোডাকশন। তাহলে অ্যান্টি এপিলেপটিভ ড্রাগস মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ টেরাটোজেনেসিস হচ্ছে সোডিয়াম ভালপ্রেট। তাহলে সোডিয়াম ভালপ্রেট হচ্ছে টেরাটোজেনেসিটি সবথেকে বেশি। সো এই ড্রাগটা প্রেগন্যান্সি বা চাইল্ড বেয়ারিং এজে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর কি করতে হবে? কোনো প্রেগন্যান্ট পেশেন্টের যদি এপিলেপসি থাকে এবং ড্রাগ পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে ফলিক অ্যাসিড ডেইলি দিতে হবে, যদি এটা এমনিতে দেওয়া হয়। এরপর সেই ট্রিটমেন্ট গাইডলাইন্স ফর চয়েস অফ অ্যান্টি এপিলেপটিক ড্রাগস। এটা বানান ভুল আছে, অ্যান্টি এপিলেপটিক হবে এটা। তাহলে এখানে পরীক্ষা সবচেয়ে বেশি আসে অ্যাবসেন্স সিজার। তাহলে অ্যাবসেন্স সিজার আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস আছে ইথোসাক্সামাইড, আর কন্ট্রাইন্ডিকেট হচ্ছে কার্বামেজাপিন। এরপর যেটা আসে ফোকাল অনসেট বা সেকেন্ডারি জিটিসিএস, এই ক্ষেত্রে হচ্ছে ল্যামোট্রিজিন। মায়োক্লোনিক সিজারের ক্ষেত্রে সোডিয়াম ভালপ্রেট, আর জেনারেলাইজড টনিক-ক্লনিক সিজারের ক্ষেত্রে সোডিয়াম ভালপ্রেট এন্ড লেভিট্রাসেটাম। তাহলে এখানে ডেফিনেশনটা বক্স আছে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন ড্রাগস। পরীক্ষা যেহেতু ফার্স্ট লাইন গুলো আসে, তো এই বক্সটাকে ছোট করে এভাবে দেওয়া হয়েছে।
যদি কেউ পারেন সেকেন্ড লাইনগুলো পড়ে নিবেন। এপিলেপসি ইন প্রেগন্যান্সি, তাহলে পেশেন্টকে ফলিক অ্যাসিড ডেইলি দিতে হবে। ফিটাল ম্যালফরমেশন সবচেয়ে রিস্ক কম হচ্ছে কার্বামাজেপিন অ্যান্ড ল্যামোট্রিজিনে। কার্বামাজেপিনের একটা সমস্যা আছে, এই ড্রাগগুলা বন্যা সাপ্রেশন করে, আরেকটা হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম করে, রিস্ক অনেক বেশি। তার মানে মোটামুটি সেফ ইফেক্ট হচ্ছে ল্যামোট্রিজিন, যদিও এটারও সাইড ইফেক্ট আছে অনেক। Risk with sodium valproate is particularly high and should be carefully balanced against its benefits. তাহলে সোডিয়াম ভালভেট সবচেয়ে বেশি টেরাটোজেনিক, ফিটাল মডুলেশন সবচেয়ে বেশি করে, এবং এটা ইউজুয়ালি অ্যাভয়েডই করা হয়, ইউজুয়ালি দেওয়া হয় না, যদি না অন্যান্য ড্রাগ একেবারে কন্ট্রোল না হয়। আর লেভিট্রিসেটাম এটাও সেফ, তবে যেহেতু নিউরো ড্রাগ এই জন্য ইউজুয়ালি চেষ্টা করা হয় অ্যাভয়েড করা। তাহলে আমরা একটা কন্ট্রাইন্ডিকেট পড়বো, সেটা হচ্ছে সোডিয়াম ভালপ্রয়েট। এছাড়া পেশেন্টের নিউবর্ন পেশেন্টের ক্ষেত্রে হেমোরাজিকের রিস্ক থাকে, সো বাচ্চাকে ইন্ট্রামাসকুলার ভিটামিন কে দিতে হবে এট বার্থে। কার্বামাজেপিন লেভেল হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে ফল করে, আর ল্যামোট্রিজিন এন্ড লেভিটেসিটাম হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে বা আর্লি প্রেগন্যান্সিতে ফল করে। সো এই প্রেগন্যান্সির সময় কোন ড্রাগ পাইতেছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, অনেক সময় ড্রাগ লেভেল চেক করা লাগতে পারে। এরপর সেই ভেস্টিবুলার ডিসঅর্ডার। ভেস্টিবুলার ডিসঅর্ডার মধ্যে ফার্স্ট হচ্ছে, আচ্ছা এই পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করে কি নিয়ে? ভার্টাইগো নিয়ে। মানে এর মধ্যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকিউট ভেস্টিবুলার ফেইলিউর, তারপর হচ্ছে বিপিপিভি বা বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টাইগো, আর হচ্ছে মেনিয়াস ডিজিজ। ফার্স্ট হচ্ছে অ্যাকিউট ভেস্টিবুলার নিউর ফেইলিউর। তাহলে এদের ক্ষেত্রে টিপিক্যাল ফিচার থাকবে ভার্টাইগো থাকবে, এর সাথে পেশেন্টের ভমিটিং অ্যান্ড আনস্টিনেস থাকতে পারে। এছাড়া পেশেন্টের নিস্টেগমাস থাকতে পারে। অ্যাকিউট ভেস্টিবুলার ফেইলিউরের মধ্যে দুইটা টার্ম ইউজ করা হয়, ল্যাবিরিনথাইটিস আর একটা হচ্ছে ভেস্টিবুলার নিউরাইটিস। এটা অনেক পরীক্ষা আসে। ল্যাবিরিনথাইটিসে কি থাকবে? লস অফ হিয়ারিং থাকবে। আর নিউরোনাইটিস হচ্ছে নো হিয়ারিং লস। তাহলে কোনো পেশেন্ট যদি ভার্টাইগো থাকে, ডিউরেশনটা একটু শর্ট ডিউরেশন হয়, এর সাথে যদি আনস্টিনেস ভমিটিং থাকে, তাহলে আমরা দেখবো হিয়ারিং লস কিনা। হিয়ারিং লস থাকতে সেটা হচ্ছে ল্যাবিরিনথাইটিস, হিয়ারিং লস যদি না থাকে সেটা হচ্ছে ভেস্টিবুলার নিউরোনাইটিস। বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টাইগো, তাহলে এটার ডিউরেশন থাকে ভেরি ট্রানজিয়েন্ট, ইউজুয়ালি ফিউ সেকেন্ডস ডিউরেশন থাকে, আর প্রিসিপিটেড বাই মুভমেন্ট, রোলিং ওভার ইন বেড অর গেটিং ইনটু আর আউট অফ বেড। তাহলে এই রোগীগুলো টিপিক্যাল হিস্ট্রি দেয় যে যখন সে এক পাশ থেকে আরেক পাশে বিছানায় কাছে শোয় বা সাইড চেঞ্জ করে অথবা বিছানা থেকে বসাতে যখন দাঁড়াইতে যায়, এই সময়গুলোতে তার মাথা ঘুরে বা ভার্টিগো হয়, এবং ডিউরেশনটা খুবই শর্ট, কয়েক সেকেন্ড থাকে তারপর ঠিক হয়ে যায়। প্রেজেন্টেশন হচ্ছে ইউজুয়ালি স্পন্টেনিয়াসলি হয়, তবে অনেক সময় মাইনর হেড ইনজুরি হিস্ট্রি থাকতে পারে। ভার্টিগোর ডিউরেশন হচ্ছে ভেরি ট্রানজিয়েন্ট, শর্ট উইদিন সেকেন্ডস, আর প্রিসিপিটেটেড মুভমেন্ট বলাই আছে কি কি ধরনের মুভমেন্ট হয়। কনফার্ম করবো আমরা কি দিয়ে? হলপেক মেনওভার দিয়ে, আর ট্রিটমেন্ট হচ্ছে এপ্লে মেনওভার। তাহলে এই দুটো খুবই পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, নাম দুটো মনে রাখতে হবে। হলপেক মেনওভার হচ্ছে কনফার্ম করার জন্য, আর এপ্লে মেনওভার হচ্ছে ট্রিটমেন্ট পারপসে, দুইটাই ক্লিনিক্যালি বেড সাইডে করা যায়। মেনিয়াস ডিজিজের ক্ষেত্রে টিপিক্যাল ফিচার্স থাকবে হচ্ছে পেশেন্টের ভার্টিগো থাকবে এপিসোডিক, এর সাথে টিনিটাস অ্যান্ড ইয়ার ফুলনেস থাকবে, সাথে সেন্সোরিয়াল ডিপনেস থাকতে পারে। তাহলে এইগুলো যদি থাকে একসাথে সেটাকে আমরা বলবো মেনিয়াস ডিজিজ। মেনিয়াস ডিজিজ যেহেতু মেডিসিন আমরা খুব একটা ডিল করি না, সো এটা অত বেশি পরীক্ষা আসে না। এরপর আসি কজেস অফ হাইপারসোমনোলেন্স বা এক্সেসিভ ডে টাইম স্লিপিং। তাহলে এক্ষেত্রে প্রাইমারি কজ আছে, সেকেন্ডারি কজ আছে। এটা পরীক্ষা এমসিকিউ আসছিল, হোয়াট আর দ্য কজেস অফ হাইপারসোমনোলেন্স। তাহলে প্রাইমারি সেকেন্ডারি আলাদা করে আসতে পারে, অথবা শুধু একভাবে একটার সাথে এমসিকিউ আসতে পারে। প্রাইমারির মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে নার্কোলেপসি আর একটা হচ্ছে ইডিওপ্যাথিক হাইপারসোমনোলেন্সেন্স। আর সেকেন্ডারির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। বাকি কজগুলো একটু দেখে নেবেন, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে প্রাইমারি হাইপারসোমনোলেন্সের একটা কজ হচ্ছে নার্কোলেপসি। নার্কোলেপসির মধ্যে কি কি থাকতে পারে? একটা হচ্ছে এক্সেসিভ স্লিপিং থাকবে, ইউজুয়ালি থাকে হচ্ছে ব্রিফ অ্যান্ড ফ্রিকুয়েন্ট। পেশেন্টের ক্যাটাপ্লেক্সি থাকতে পারে। ক্যাটাপ্লেক্সিটা কি জিনিস? সাডেন লস অফ মাসল টোন ট্রিগার্ড বাই সারপ্রাইজ লাফটার
or strong emotion. তাহলে পেশেন্টগুলো দেখা যাচ্ছে হঠাৎ করে অনেক বেশি হাসতে বা কোনো যদি ইমোশনাল হয়ে যায়, সেক্ষেত্রে পেশেন্টের মাসল টোন লস এবং পেশেন্ট সাডেনলি ফল করতে পারে। এটাকে বলে ক্যাটাপ্লেক্সি। আরেকটা হতে পারে কি পেশেন্টের হ্যালুসিনেশন থাকতে পারে। ফ্রাইটেনিং হ্যালুসিনেশন এট দ্য অনসেট অফ স্লিপিং অর ওয়েকিং। তাহলে ঘুমাতে যাওয়ার সময় যদি হচ্ছে যে হ্যালুসিনেশন, সেটাকে বলা হবে হিপনোগোগিক। আর যদি ঘুম থেকে উঠার সময় হয় তাহলে হিপনোপম্পিক। তাহলে এই ধরনের হ্যালুসিনেশন থাকতে পারে। আরেকটা হচ্ছে স্লিপ প্যারালাইসিস থাকতে পারে, ব্রিথ প্যারালাইসিস অন ওয়েকিং। তাহলে রোগী যখন ঘুম থেকে উঠবে, সকালে ঘুম থেকে উঠা এই সরি ঘুম থেকে উঠার পর তার মনে হবে যে তার মানে মাসল গুলো প্যারালাইজড হয়ে আছে, মাসল গুলো মুভ করতে পারবে না। এটাকে বলা হচ্ছে স্লিপ প্যারালাইসিস। তাহলে এর মধ্যে স্লিপ প্যারালাইসিস এবং হচ্ছে হ্যালুসিনেশন, এই দুটা নরমাল পার্সনদের ক্ষেত্রে হইতে পারে। তাহলে নার্কোলেপসির জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটাপ্লেক্সি। কি সিম্পটমস কি? এই যে এটা সাডেন ইরেসিস্টিবল স্লিপ অ্যাটাকস ওপেন ইন inappropriate circumstances such as while eating or talking. এই পেশেন্টগুলো দেখা যাচ্ছে খাইতে খাওয়ার মাঝে ঘুমায় যাচ্ছে, অথবা কারোর সাথে কথা বলতেছে বা কনভারসেশন করতেছে বা কোনো গ্রুপ মিটিং এর আছে, এর মধ্যে হঠাৎ করে ঘুমায় যাইতেছে। প্যাথোফিজিওলজি কি? লস অফ হিপোক্রেটিন সিক্রেটিং হাইপোথ্যালামিক নিউরনস। হাইপোক্রেটিন বা হিপোক্রেটিন যেটা বলেন, এটা লসের কারণে এই সমস্যাটা দেখা দেয়। ট্রিটমেন্ট হচ্ছে স্টিমুলেটিং ড্রাগস, যেমন মডাফিনিল। তাহলে ট্রিটমেন্টের ড্রাগস নামটা অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে নার্কোলেপসিস সিমটমস আর হচ্ছে ট্রিটমেন্ট আর প্যাথোফিজিওলজি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার রেস্টলেস লেগ সিনড্রোম। This is characterized by unpleasant leg sensation that are eased by movement, motor restlessness. তাহলে এগুলা এই ধরনের পেশেন্টদের আমরা খুব কমনলি দেখতে পাই। এদের হচ্ছে একটা আর্জ থাকে লেগ মুভমেন্ট করার জন্য, মানে সবসময় পা গুলো নাড়াইতে থাকে আর কি। এগুলোর ক্ষেত্রে, এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। ডায়াগনোসিস ক্লিনিক্যাল ইউজুয়ালি ইডিওপ্যাথিক থাকে, তবে কিছু কন্ডিশন সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে। অ্যাসোসিয়েট কন্ডিশনগুলো ইম্পর্টেন্ট: আয়রন ডেফিসিয়েন্সি, প্রেগন্যান্সি, পেরিফেরাল নিউরোপ্যাথি, পার্কিনসন ডিজিজ এন্ড ইউরেমিয়া। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, এটা দিয়ে ইউজুয়ালি কোশ্চেন করে। তাহলে রেস্টলেস লেগ সিনড্রোমের একটা সিনারিও আপনাকে জিজ্ঞাসা করবে যে নেক্সট ইনভেশন কি করতে চান বা মোস্ট ইম্পর্টেন্ট ইনভেশন কি। তাহলে এই ক্ষেত্রে আমাদের সেরাম ফেরিটিন লেভেল দেখতে হবে বা আয়রন প্রোফাইল চেক করতে হবে। ফিচার্স কি থাকতে পারে? A need to move the legs usually accompanied or caused by uncomfortable, unpleasant sensation in legs with following features: only present or worse during periods of rest or inactivity such as lying or sitting. মানে পেশেন্ট যখন রেস্টে থাকবে তখন এটা বেশি হবে, যখন হাঁটাচলা করবে বা মুভমেন্ট করবে বা স্ট্রেচিং করবে তখন এটা রিলিফ হবে। আর এটা বেশি হয় কখন? ইভিনিং আর নাইট টাইম, মানে যখন পেশেন্ট রেস্টে থাকে আর কি, কোনো কাজকর্ম থাকে না, তখন এটা বেশি হয়। ট্রিটমেন্ট হচ্ছে গাবাপেন্টিন, ডোপামিনার্জিক ড্রাগস অথবা বেনজোডাইজাপিন। আর এটা ট্রিটমেন্ট অনেক সময় আসে, ইউজুয়ালি ডোপামিনার্জিক ড্রাগস গুলো অপশনে বেশি থাকে। এরপর আসে মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিস বিভিন্নভাবে প্রেজেন্টেশন হতে পারে। একটা হতে পারে রিল্যাপসিং এন্ড রিমিটিং সেন্সরি সিম্পটমস। তাহলে পেশেন্টের কোনো একটা দেখা যাচ্ছে হিস্ট্রি থাকতে পারে যে তার আগে কোনো একটা ভিজুয়াল লস হয়েছে বা কোনো প্যারাস্থেসিয়া ছিল বা কোনো সেন্সরি লস ছিল, তারপরে এমনিতে ঠিক হয়ে গেছে বা ট্রিটমেন্ট ঠিক আছে, আবার কিছুদিন পরে আবার এই সমস্যাটা হয়েছে। তাহলে এই ধরনের রিল্যাপসিং এবং রিমিটিং প্যাটার্ন সেন্সরি সিম্পটমস এটা দিয়ে প্রেজেন্ট করতে পারে। অথবা অপটিক নিউরাইটিস বা সাডেন ভিজুয়াল লসেস হিস্ট্রি থাকতে পারে। অথবা একটা ক্লু থাকতে পারে লার্মিট সিম্পটমস, টিংলিং ইন স্পাইন অর লাম্পস অন নেক ফ্লেকশন। তাহলে এটা এই ধরনের সিনারিও একটা ক্লু থাকতে পারে। কম্বাইন স্পাইনাল কর্ড এন্ড ব্রেন স্টেম সাইন, ট্রাইজেমিনাল নিউরালজিয়া আন্ডার ডেজ অফ 50, ইন্টারনিউক্লিয়ার অপসনপ্লেজা উইথ অ্যাটাক্সিয়া। তাহলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া ইউজুয়ালি হয় আফটার 50 ইয়ার্স অফ এজ। কোনো পেশেন্ট যদি 50 বছর আগে ট্রাইজেমিনাল নিউরালজিয়া হয়, সেক্ষেত্রে এমএস একটা কনসিডারেশন থাকবে। প্যাথোফিজিওলজির মধ্যে একবার জুলাই 22 একটা কোশ্চেন আসছিল যে কোন সেল হচ্ছে এমএস এ মানে প্যাথোজেনেসিস ইনভলভ। তাহলে এর অ্যান্সার হবে টি লিম্ফোসাইটস। এমএস এর ক্ষেত্রে মেইনলি কি হয়? ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেশন হয়। কোন কোন সাইট হয় এটা ইম্পর্টেন্ট।
তাহলে ব্রেনের সেরেব্রাল কর্টেক্স হইতে পারে, পেরিভেন্ট্রিকুলার যে এরিয়াগুলো আছে সেখানে হইতে পারে, অপটিক নার্ভ হইতে পারে, স্পাইনাল কর্ড হইতে পারে। Clinical features. Diagnosis of MS requires demonstration of otherwise unexplained CNS lesions separated in time and space. তাহলে কোন একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের লেশনের ফিচার থাকতে হবে যেটা অন্যান্য কোনো ডিজিজ দিয়ে, যেমন স্ট্রোক বলি বা কোনো স্পেসিফিক লেশন বা ইনফেকশন, এই ধরনের কোনো কিছু এক্সপ্লেন করা যাইতেছে না। আরেকটা হচ্ছে সেপারেটেড ইন টাইম অ্যান্ড স্পেস। সেপারেটেড ইন টাইম মানে হচ্ছে দুইটা ডিফারেন্ট টাইমে পেশেন্টের প্রেজেন্টেশন হইতে হবে। আগে একটা পাস্ট হিস্ট্রি ছিল, আবার নতুন একটা সিমটমস প্রেজেন্ট করছে, এরকম দুইটা টাইমে হইতে হবে। আর স্পেস বলতে নার্ভাস সিস্টেমে দুইটা ডিফারেন্ট প্লেস হইতে হবে। তাহলে যেগুলো কমন সাইট আছে এরকম দুইটা ডিফারেন্ট সাইটে যদি লেশন হয় আর যদি দুইটা ডিফারেন্ট টাইমে প্রেজেন্টেশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এমএস কনফার্ম করতে পারবো। তাহলে ফার্স্ট টাইম প্রেজেন্টেশন যদি আমরা এমএস কনফার্ম করতে চাই তাহলে সেক্ষেত্রে সেটা করা যাবে। কোন একটা পেশেন্টের দেখা যায় অপটিক নিউরাইটিস আছে, এর সাথে ট্রান্সভার্স মাইলিটিস লাইক ফিচার আছে, তাহলে কি হলো দুইটা ডিফারেন্ট লোকেশন হলো। আর দুইটা ডিফারেন্ট টাইম কেমনি করতে পারি সেটা হচ্ছে এমআরআই ব্রেন কন্ট্রাস্ট দিয়ে। তাহলে কোনো পেশেন্ট যদি রিসেন্ট কোনো লেশন থাকে বা রিসেন্ট কোনো ডিমাইলেশন থাকে সেক্ষেত্রে সেগুলো কন্ট্রাস্ট নিবে, আর যদি পাস্ট কোনো লেশন থাকে সেক্ষেত্রে কন্ট্রাস্ট নেয় না। তাহলে এরকম যদি আমরা ডিফারেন্ট লেশন পাই এমআরআই করে, যে ব্রেনে হচ্ছে কিছু লেশন আছে যেগুলো কন্ট্রাস্ট নিছে, কিছু আছে যেগুলো কন্ট্রাস্ট নেয় নাই, তাহলে এটা ইন্ডিকেট করবে তার পাস্ট একটা লেশন হয়েছে আর এখন একটা অ্যাকিউট লেশনে প্রেজেন্ট করছে। তাহলে এরকম একটা বক্স দেওয়া আছে ডেভিডসনে কি কি ক্রাইটেরিয়া দিয়ে এমএস ডায়াগনোস করা হয়, এটা একটু দেখে নিন। আমাদের মেইন হচ্ছে আনএক্সপ্লেইনড সিএনএস লেশন সেপারেটেড ইন টাইম এন্ড স্পেস। আরেকটা হইতে পারে আনপেয়ার্ড অলিগোক্লানাল ব্যান্ডস ইন সিএসএফ, এটা হচ্ছে এমএস কে ইন্ডিকেট করে। Symptoms and signs usually evolve over days or weeks, resolving over weeks or months. About 85% to 90% patients have an initial relapsing and remitting clinical course with variable intervening recovery. তাহলে পেশেন্টগুলো রিল্যাপসিং রিমিটিং কোর্স থাকবে এবং এই যে বারবার এমএস হইতেছে এর মধ্যে পেশেন্টের কমপ্লিট রিকভারি হইতে পারে অথবা পার্শিয়াল রিকভারি হইতে পারে, অনেক সময় পেশেন্টের ডিজিজটা প্রোগ্রেসিভ হইতে পারে। প্রগনোসিস বেটার কাদের ক্ষেত্রে? যাদের অপটিক নিউরাইটিস থাকে এবং অনলি সেন্সরি রিল্যাপসেস থাকে। আর যদি পেশেন্ট সেন্সরি ফিচার এবং অপটিক নিউরাইটিস নিয়ে প্রেজেন্ট করে তাদের ক্ষেত্রে প্রগনোসিসটা ভালো। এখানে ফিচার্স দেওয়া আছে, কমন প্রেজেন্টেশন কি কি আছে আর রেয়ার প্রেজেন্টেশন কি কি আছে একটু দেখে নেবেন, এগুলো আগেও ডিসকাস করা হয়েছে। ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এমআরআই। তাহলে এমআরআই করলে আমরা বুঝতে পারবো পেশেন্টের কোথায় কোথায় লেশন আছে, অ্যাকিউট লেশন নাকি পাস্ট লেশন। এখানে বলা হয়েছে MS lesions often have an oval appearance and lesions which have developed in past couple of months usually take up contrast around lesion rim. তাহলে contrast enhanced লেশনের মধ্যে একটা কজ আছে মাল্টিপল স্ক্লেরোসিস। টিপিক্যাল লোকেশন আগেও বলা হয়েছে, এছাড়া পেরিভেন্ট্রিকুলার রিজিয়ন, জাক্সটাকর্টিক্যাল, ইনফ্রাটেন্টোরিয়াল এন্ড স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডে যে লেশন গুলো হয় এগুলো ইউজুয়ালি হয় শর্ট এন্ড অ্যাসিমেট্রিক। যদি স্পাইনাল কর্ডের লেশনটা মোর দেন 3 ভার্টিব্রাল বডি লেংথ ইনভলভমেন্ট করে, এই ধরনের ভার্টিব্রাল যে লেংথ আছে এই লেংথে যদি 3টা ভার্টিব্রাল থেকে বেশি লম্বা লেশন হয় তাহলে সেটা ইন্ডিকেট করে নিউরোমায়োলাইসিস অপটিকা। তাহলে নিউরোমায়োলাইটিস অপটিকা এটা প্রেজেন্টেশনে এমএস এর মতো থাকে, পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে ভার্টিব্রাল লেশন যে লেশনগুলো থাকে এগুলো লেংথ থাকবে, সরি স্পাইনাল কর্ডে যে লেশনগুলো থাকে এগুলো লেংথ থাকবে বেশি। সিএসএফ করলে ডাব্লিউবিসি কাউন্ট, প্রোটিন কাউন্ট নরমাল থাকবে, সো এটা দেখে মেনিনজাইটিস এনকেফালাইটিস এগুলো থেকে আলাদা করা যাবে। একটা কি থাকবে, অলিগোক্লোনাল ব্যান্ডস আর ফাউন্ড ইন সিএসএফ বাট নট ইন ব্লাড। তাহলে এটা 90% ক্ষেত্রে পাওয়া যায়। নাহলে এর আগে আমরা মনোক্লোনাল ব্যান্ড পড়ছিলাম যেখানে সিঙ্গেল ক্লোন থাকে, বডিতে নর্মাল থাকে হচ্ছে পলিক্লোনাল ব্যান্ড যেখানে মাল্টিপল টাইপের অ্যান্টিবডি থাকে, আর অলিগোনাল হচ্ছে দুটা মাঝামাঝি মানে ফিউ ক্লোনাল অ্যান্টিবডি থাকবে। এবং এই অ্যান্টিবডিটা যদি শুধু সিএসএফ পাওয়া যায়, ব্লাডে না থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে এমএস। ট্রিটমেন্ট হচ্ছে অনেক কিছু আছে, আমাদের জন্য জানা লাগবে শুধু অ্যাকিউট
কেস আমরা কি ট্রিটমেন্ট দেবো? তাহলে অ্যাকুটের ক্ষেত্রে আমরা ইউজ করি আইভি আর ওরাল হাইড্রোজ গ্লুকোকর্টিকয়েডস। একটা জানলে হবে। অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফালোমাইলাইটিস বা অ্যাডেম। তাহলে অ্যাডেমের একটা ইম্পর্টেন্স হচ্ছে এটার যে লেশনগুলো পাওয়া যায় এমআরআই, এগুলো দেখতে হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিসের মতো। প্রেজেন্টেশন কেমন হবে? পেশেন্টের একটা রিসেন্ট ভাইরাল ইনফেকশন বা ভ্যাকসিনেশনের হিস্ট্রি থাকে, আর হচ্ছে এনকেফালাইটিসের ফিচার্স থাকে। ক্লিনিক্যাল ফিচার্স মধ্যে পেশেন্টের হেডেক, ভমিটিং, পাইরেক্সিয়া, ডেলিরিয়াম থাকতে পারে, ফোকাল লস, মাল্টিফোকাল ব্রেন এন্ড স্পাইনাল কর্ড সাইন থাকতে পারে, সিজার থাকতে পারে। ইম্পর্টেন্ট হচ্ছে তার রিসেন্ট একটা ইনফেকশন বা ভ্যাকসিনেশন হিস্ট্রি থাকবে। এমআরআই যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা লেশনগুলো পাবো এমএস এর মতো। পার্থক্য হচ্ছে এগুলো সাইজ থাকবে একটু বড়, লার্জ কনফ্লুয়েন্ট এরিয়া থাকবে। আর হচ্ছে লেশনের সাইডটা ইম্পর্টেন্ট, এমএস এর ক্ষেত্রে ইউজুয়ালি পেরিভেন্ট্রিকুলারি পাওয়া যায়। ম্যানেজমেন্ট একই, হাইড্রোজ আইভি মিথাইল প্রেডনিজোলন। এরপর ট্রান্সভার্স মাইলাইটিস, নাম শোনা আছে মাইলাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ স্পাইনাল কর্ড, আর এটা হবে ট্রান্সভার্সলি। তাহলে স্পাইনাল কর্ডে যদি ট্রান্সভার্স কোনো লেশন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ফাইন্ডেস কি পাবো? প্যারাপ্যারাসিস পাবো। আর এক্ষেত্রে হিস্ট্রি থাকবে সাব অ্যাকিউট প্রেজেন্টেশন। আর স্পাইনাল কর্ড লেশনের ক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, এগুলোর ক্ষেত্রে ডেফিনেটিভ সেন্সরি লেভেল থাকে। আর এর সাথে পেশেন্টের ব্যাক পেইন থাকতে পারে, ইউরিনারি রিলেশন থাকতে পারে। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাপ্যারাসিস এন্ড ডেফিনেটিভ সেন্সরি লস। তাহলে হেমিপ্যারেসিস বলতে বোঝা যাচ্ছে কোনো এক সাইডের আপার লিম্ব এন্ড লোয়ার লিম্ব দুইটার উইকনেস, আর পেরিপ্যারাসিস বলতে বোঝায় বোথ লোয়ার লিম্বের উইকনেস। সামটাইমস থট টু বি পোস্ট ইনফেকশাস ইন অরিজিন। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে রিসেন্ট ইনফেকশন বা অটোইমিউন ডিজিজের হিস্ট্রি থাকতে পারে, রিসেন্ট ভ্যাকসিনেশনের হিস্ট্রি থাকতে পারে। পেশেন্টগুলো প্রেজেন্টেশন হয় ইউজুয়ালি সাব অ্যাকিউট প্যারাপ্যারাসিস উইথ a sensory level accompanied by severe pain in neck or back at onset। তাহলে কোনো পেশেন্টের যদি প্যারাপ্যারাসিস থাকে বা বহুত লোয়ার লিম্ব উইকনেস থাকে তাহলে আমাদেরকে অবশ্যই চেক করতে হবে তার কোনো সেন্সরি লেভেল আছে কিনা। ইনভেশন অফ চয়েস সেম, এমআরআই অফ স্পাইন। ট্রিটমেন্ট হাইড্রোজ আইভি মিথাইল প্রেডনিজোলন। তাহলে আমাদের এমএস পড়লাম, অ্যাডেম পড়লাম, ট্রান্সভার্স মাইলাইটিস পড়লাম। তিনটা ক্ষেত্রে অনেক ধরনের সিমিলারিটিস আছে, ইনভেস্টিগেশন সবগুলোতেই সেম, ট্রিটমেন্টও সেম। এর পাশে নিউরোমায়ালাইটিস অপটিকা। তাহলে এখানে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে মায়ালাইটিস আর একটা অপটিকা থাকবে অপটিক নিউরাইটিস। তাহলে অপটিক নিউরাইটিস আর মায়ালাইটিস এটা আমরা বলছিলাম একটু আগে যে এমএস এর ক্ষেত্রে পাওয়া যায়। ডিফারেন্স কি? উইথ কোয়াড প্রেজেন্টেশন স্পাইনাল এমআরআই শো lesions that are typically longer than 3 spinal segments। তাহলে নিউরোমায়ালাইটিস অপটিকা বা ডেভিক ডিজিজ এটাতে যে আমরা লেশন পাবো হাইপিনাস লেশন, এটা থাকবে একটু লেংথটা বেশি, আর এমএস এর ক্ষেত্রে লেংথটা থাকবে শর্ট। এখানে একটা অ্যান্টিবডি পাওয়া যায় অ্যাস্ট্রোসাইটিক ওয়াটার অ্যাকোয়াপোরিন 4 এর এগেইনস্টে। তাহলে এটা একটু মনে রাখা লাগবে, অ্যাকোয়াপোরিন 4 এটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে নিউরোমাইলাইটিস অপটিকার ক্ষেত্রে। আর একটা আমরা এর আগে পড়ছি ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে অ্যাকোয়াপোরিন 2 চ্যানেলে সমস্যা থাকে। ট্রিটমেন্ট সেম, গ্লুকোকর্টিকয়েড এন্ড ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। এবার প্যারানিউপ্লাস্টিক ডিসঅর্ডার অফ নার্ভাস সিস্টেম। তাহলে এখানে এমসিকিউর জন্য আপনারা পড়বেন প্যারানিউপ্লাস্টিক সিএনএস এ কি কি ফিচার পাওয়া যায় আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি কি ফিচার পাওয়া যায়। তাহলে সিএনএস আমরা পাইতে পারি লিম্বিক এনকেফালাইটিস, মাইলোপ্যাথি, স্টিফ পারসন সিনড্রোম, সেরেবেলার ডিজেনারেশন, এনকেফালোমাইলাইটিস, তারপর সবসোক্লোনাস, মায়োক্লোনাস আর অপটিক নিউরাইটিস। কোন কোন টিউমারের ক্ষেত্রে পাওয়া যায় এটা জানার দরকার নেই, এতগুলো টিউমার মনে রাখা সম্ভব না। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ইম্পর্টেন্ট হচ্ছে নিউরোমায়োটোনিয়া, মাইসথিনিয়া গ্র্যাভিস, সেন্সরিমোটর পলিনিউরোপ্যাথি, ল্যাম্বার্টিটন, মোটোনিউরোপ্যাথি, সেন্সোনিউরোপ্যাথি, পলিমায়োসাইটিস, ড্রামাটোমায়োসাইটিস। এর মধ্যে শুধু অ্যাসোসিয়েশন পড়বো আমরা যেগুলো মার্ক করা আছে। তাহলে মাইসথিনিয়া গ্র্যাভিস সাথে অ্যাসোসিয়েট থাকে হচ্ছে থাইমোমা, ল্যাম্বার্টিটন সিনড্রোম ইউজুয়ালি হয় স্মল সেল লাং কার্সিনোমা পেশেন্টের ক্ষেত্রে, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস অ্যাসোসিয়েট থাকে লাং এন্ড ব্রেস্ট ক্যান্সারের সাথে, আর একটা অ্যাড করতে পারেন জিআই ক্যান্সার। তাহলে স্টোমাক, প্যানক্রিয়াটিক ক্যান্সার এগুলোর সাথেও ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস অ্যাসোসিয়েট থাকতে পারে। আর এখানে যদি একটু খেয়াল করে দেখেন স্মল সেল লাং কার্সিনোমা, তাহলে স্মল সেল লাং কার্সিনোমার সাথে সবগুলো অ্যাসোসিয়েটেড আছে এক্সেপ্ট মাইসথিনিয়া গ্র্যাভিস।
তাহলে পরীক্ষায় অনেক সময় এমসিকিউ দিতে পারে, হোয়াট আর দ্য সিএনএস ফিচার অর হোয়াট আর দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম ফিচার অ্যাসোসিয়েটেড উইথ ম্যালিগন্যান্সি বা স্মল সেল লাং কার্সিনোমা। তাহলে স্মল সেল লাং কার্সিনোমার ক্ষেত্রে সবগুলো হতে পারে এক্সেপ্ট মাইসথেনিয়া গ্রাভিস। মাইসথেনিয়া গ্রাভিস অনলি অ্যাসোসিয়েটেড উইথ থাইমোমা। তাহলে এখান থেকে 3টা পড়লে হবে সিঙ্গেল বেস্টের জন্য, পলিমায়োসাইটিস বা ডার্মাটোমায়োসাইটিস, ল্যাম্বার্টিটো আর মাইসথেনিয়া। আর বাকিগুলো আলাদা করবেন হচ্ছে সিএনএস এ কি কি প্যারানিউপ্লাস্টিক ফিচার পাওয়া যায় আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি কি প্যারানিউপ্লাস্টিক ফিচার পাওয়া যায়। তাহলে এগুলো ছিল আজকে ক্লাসের টপিকস। আজকে যদিও আগের ক্লাসগুলোর মতো এত বেশি ইম্পর্টেন্ট টপিকস নয়, তবে অনেকগুলো টপিকস আছে যেখান থেকে কোশ্চেন আসার মতো। তাহলে ভালো করে পড়বেন হচ্ছে বালবার পলসি সিডোভালভার পলসির ডিফারেন্স 1 নম্বর, 2 নম্বর হচ্ছে নিউরোজেনিক ব্ল্যাডার, অ্যাটোনিক আর হাইপারটোনিক কর্টিক্যাল কোনটাতে কি ধরনের ফিচার্স পাওয়া যায়। এরপরে মাইগ্রেন ইম্পর্টেন্ট, তারপর ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস্টার হেডেক, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ক্লাস্টার হেডেক আর ট্রাইজেমিনাল নিউরালজিয়া এই দুটো এসবি এর জন্য বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ক্রনিক প্যারাক্সিসমাল হেমিকথেনিয়া, এটা থেকে এসবি আসতে পারে। এপিলেপসি থেকে হচ্ছে কোন লোবে লেশন হলে কি ধরনের ফিচার পাওয়া যায়, মানে কোন লোবের অরিজিনে কি ধরনের এপিলেপটিক ফিচার পাওয়া যায়। এরপরে পড়বেন হচ্ছে জেনারেলাইজড টনিক-ক্লনিক সিজারগুলো মেটাবলিক এন্ড ড্রাগ কজ। কমন জেনারেলাইজড এপিলেপসির মধ্যে পরীক্ষার ইম্পর্টেন্স হচ্ছে চাইল্ডহুড অ্যাবসেন্স এপিলেপসি আর জুভেনাইল মায়োক্লনিক এপিলেপসি। দুইটা প্রেজেন্টেশন কেমন হয়, বয়স কেমন আর ট্রিটমেন্ট অফ চয়েস কি। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্টি এপিলেপটিক ড্রাগস। তাহলে কোন কোন এপিলেপসিতে আমরা কি কি ড্রাগ চয়েস করি। প্রেগন্যান্সির ক্ষেত্রে ইম্পর্টেন্ট আমরা কোন ড্রাগ দিব, কোনটা কন্ট্রাইন্ডিকেটেড। এরপরে ভেস্টিবুলার নিউরাইটিস থেকে কোশ্চেন কম আসে, কোশ্চেন বেশি আসে বিনাইন প্যারাক্সিসমাল পজিশনাল ভার্টিগো। নার্কোলেপসি ইম্পর্টেন্ট যদি অত বেশি না। এমএস খুবই ইম্পর্টেন্ট, এমএস থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, এডএম থেকে এত বেশি আসে না। ট্রান্সভার্স মাইলেটসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তো এগুলাই আজকে ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, ভালো থাকবেন সবাই তাহলে।